আজকে জননগত স্বাস্থ্য চ্যাপ্টারটা আমরা পড়বো, যেটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ। এই চ্যাপ্টারটা ইউটিউবেও আসছে, আর অ্যাপের মধ্যে তো লাইভ হচ্ছেই। যারা অ্যাপের মধ্যে লাইভ লেকচার করতে চাও তারা আমার যে ব্যাচ, যেটার নাম প্রতিজ্ঞা ব্যাচ, এটাকে জয়েন করতে পারো। বায়োলজি শেখো আমার যে অ্যাপ আছে সেখান থেকে জয়েন করতে পারো, অথবা বায়োলজি শেখো 2.0 সেখান থেকে জয়েন করতে পারো। যদি কোনো রকম কিছু ব্যাচ কেনার জন্য ডাউট থাকে, একটু পরেই স্লাইডগুলো আসবে, এখানে দেখবে একটা নাম্বার আসবে, সেই নাম্বারেতে তোমরা নির্দ্বিধায় কল করতে পারো সকাল 8টা থেকে রাত্রি 8টা, এবং হোয়াটসঅ্যাপ করতে পারো 24x7, যখন খুশি হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের কোনো রকম অ্যাডমিশন রিলেটেড প্রবলেম হলে সেখান থেকে কথা বলে তোমরা অ্যাডমিশন করতে পারো, অথবা যদি মনে করো অ্যাপ থেকে কিনবে ডাইরেক্টলি সেখান থেকেও কিনতে পারো। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি জননগত স্বাস্থ্য, এটাকে ইংলিশে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ। প্রত্যেকটা চ্যাপ্টার যেমন ভাবে আমরা নাম থেকে মানে বুঝি, তারপর সেই চ্যাপ্টার এগিয়ে যায়, ঠিক একইভাবে এটাতে বুঝবো। এই চ্যাপ্টারটা আরো বেশি করে বুঝবো, কারণ কি এই চ্যাপ্টারটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোনো জিনিস, কোনো চ্যাপ্টার আমাদের সঙ্গে জড়িত হোক না হোক, এই চ্যাপ্টারটা আমাদের সঙ্গে জড়িত হবে। কারণ একটা মানুষ জন্মালে যে পদ্ধতির মধ্যে মানুষটা জন্মায় তাকে বলা হয় রিপ্রোডাকশন বা প্রজনন। একইভাবে আমাদের থেকে কোনো অপর একটা যদি প্রজন্ম আসে, সেও আসবে একমাত্র একটাই পদ্ধতি, তার নাম হলো প্রজনন, অর্থাৎ রিপ্রোডাকশন। আর এই রিপ্রোডাকশন রিলেটেড বিভিন্ন তথ্য আমাদের জানা সবার জন্য জরুরি, কারণ রিপ্রোডাকশন রিলেটেড বিভিন্ন ধরনের রোগ মানুষের মধ্যে হতে পারে যদি সতর্কতা বা সাবধানতা অবলম্বন না করে। তাহলে সতর্কতা সাবধানতা দুটো জিনিসই খুব অল্প সীমাবদ্ধ, কিন্তু জানতে হবে সবাইকে, যার ফলে এই রোগগুলো যাতে আমাদের না হয়, ভবিষ্যতে আমাদেরকে রিপ্রোডাকশন বা প্রজনন রিলেটেড কোনো সমস্যার ভোগান্তিভোগী না হতে হয়। সেই কারণে এই চ্যাপ্টারটা শুধুমাত্র স্টুডেন্ট না, সবার জন্যই জরুরি। কেউ যদি মনে করে যে আমি ক্লাস 12 পার করে চলে এসেছি, আমি আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই জরুরি। কারণ আবারও বললাম, এটা জীবনের সঙ্গে জড়িত এমন একটা জিনিস যেটা আর্টস কমার্স কোনো ছেলে পড়াশোনা করে করে না, সবাই এর সঙ্গে জড়িত। কারণ রিপ্রোডাকশন সবাই একটা বয়সের পর গিয়ে করবেই, আর রিপ্রোডাকশন যখন করবেই, বর্তমানে যা যুগ, বর্তমানে যা আবহাওয়া, মাল্টিপল পার্টনার যদি কারো থাকে, যেই রোগগুলো নিয়ে আজকে ডিসকাস করবো এগুলো হওয়ার সম্ভাবনা থাকবেই। এই যে রোগগুলো নিয়ে পড়ছি এটার প্রতিকার কি সেগুলো ডিসকাস করবো, আর জননগত নিয়ন্ত্রণ কি হয় সেটা নেক্সট লেকচারে পড়বো, সেটাও তোমরা অ্যাটেন্ড করতে পারো। সুতরাং আর্টস কমার্স কোনো ছেলে পড়াশোনা করে, কেউ পড়াশোনা করেনি, কেউ অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, সবার জন্যই এই চ্যাপ্টারটা। সুতরাং মনোযোগ দিয়ে ভালো করে শোনো। ক্লাস 12 যারা পড়ো তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ 1-2 নাম্বার বা 3 নাম্বার পর্যন্ত আসতে পারে। 3টে পর্যন্ত এমসিকিউ আমার আইডিয়া যে এই চ্যাপ্টার থেকে দিতে পারে। সুতরাং এমসিকিউ রিলেটেড কোন কোশ্চেনগুলো আসতে পারে সেগুলোর উপর তোমাদেরকে আমি ফোকাস করব, সেগুলোকে তোমরা মনে রাখবে। আর বাকি যারা সাধারণত নর্মালি জানতে এসছেন যে কি ধরনের রোগ হতে পারে, কিভাবে এর প্রতিকার, কি বৈশিষ্ট্য দেখা যায়, সেগুলোও জানা যাবে এই লেকচারটা থেকে। সুতরাং মনোযোগ দিয়ে পুরো লেকচারটা করতে থাকো। চলো আজকে লেকচারটা আমরা স্টার্ট করি। আমি ডক্টর নওয়াজ হোসেন, আমি তোমাদেরকে পড়াবো জননগত স্বাস্থ্য, যাকে ইংলিশে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ। সব থেকে প্রথম এই চ্যাপ্টারের কি মানে সেটা আমরা বুঝবো, তারপর চ্যাপ্টার দিকে এগিয়ে যাবো। চ্যাপ্টার নামে লেখা আছে জননগত স্বাস্থ্য। জনন শব্দের অর্থ কি একটু আগেই বললাম, বহুবার বলেছি। জনন মানে একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মের যে জন্ম, অর্থাৎ একটা জীব থেকে আর একটা জীবের যে জন্ম, যে পদ্ধতির মাধ্যমে জন্মটা হয় তাকে বলা হয় জনন। আমরা নর্মালি ভাবি যে সেক্সুয়াল ইন্টারকোর্স অর্থাৎ যৌনক্রিয়া এটা হচ্ছে জনন, না, এটা জনন না। সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌনক্রিয়া করলেই একটা নতুন বাচ্চা বা নতুন একটা প্রাণী সৃষ্টি হয় না, নতুন জীবের সৃষ্টি হয় না। নতুন জীবের সৃষ্টি হলেই একমাত্র তখনই তাকে আমরা রিপ্রোডাকশন বা জনন বলি। তাহলে জননের একটা পার্ট হচ্ছে যৌনক্রিয়া, যেটা রিলেটেড বিভিন্ন রোগ হয়ে থাকে, সেটাই আজকে আমরা পড়বো। তাহলে ওই জনন করতে গিয়ে একটা পদ্ধতি, তার নাম হলো যৌনক্রিয়া। এখান থেকে বিভিন্ন ধরনের যে রোগগুলো হয় সেগুলো আজকে আমরা পড়াশোনা করব। এবং এই জননগত স্বাস্থ্য মানে কি, রিপ্রোডাকশন রিলেটেড আমার কি স্বাস্থ্যের প্রয়োজন, আমার কতটা সুস্থতা থাকা প্রয়োজন, কোন জিনিসগুলো আমার শরীরে যদি ল্যাক থাকে আমি বুঝবো আমি জননগতভাবে ফিট নয়, কোন জিনিসগুলো আমার শরীরের মধ্যে যদি বাই চান্স চলে আসে আমি বুঝবো যে আমি অসুস্থ, সেটাই এই চ্যাপ্টারের মধ্যে পড়বো। সেই জন্য এই চ্যাপ্টারের নাম হলো জননগত স্বাস্থ্য। অর্থাৎ জননের দিক থেকে আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, জননের দিক থেকে আমাদের শরীরের কি কি প্রয়োজন সেগুলোর খেয়াল রাখতে হবে, জননের দিক থেকে আমাদের শরীরে কোন কোন ডেভেলপমেন্ট প্রয়োজন সেগুলো জানতে হবে। তাই এই চ্যাপ্টারটা খুবই মনোযোগ দিয়ে সবাই শোনো, প্রত্যেকের জীবনের জন্য এটা জরুরি। সব থেকে প্রথম আমরা ডিসকাস করব কি, যে এই চ্যাপ্টারতে আমরা যে স্বাস্থ্য বলছি, জননগত বলছি, এগুলোর একটুখানি ভালো করে ডিসকাশন করব। নর্মালি কাউকে যদি বলা হয় যে বলো তো তুমি সুস্থ আছো না সুস্থ নেই, আমাকে তোমরা জিজ্ঞাসা করলে যে স্যার কেমন আছেন, কেমন আছেন মানে কি, আমার শারীরিকভাবে আমি সুস্থ আছি কিনা, মেন্টালি সুস্থ আছি কিনা, ফিজিক্যালি সুস্থ আছি কিনা, মেন্টালি সুস্থ আছি কিনা, সোশ্যালি সুস্থ আছি কিনা, আমার যে কোনো ইমোশনাল সোশ্যাল প্রত্যেকটা দিক থেকে আমি সুস্থ আছি কিনা, এটাই বোঝায় যে স্যার আপনি কেমন আছেন। আমি যদি তোমাদেরকে পক্ষান্তরে কোশ্চেন করি যে তোমরা কেমন আছো বলো তো, তোমাদের তখন অ্যান্সার হবে, কেউ যদি পা ভেঙে বসে থাকো তার কি অ্যান্সার হবে, হ্যাঁ স্যার ভালো আছি, না স্যার পা ভেঙে গেছে খুব যন্ত্রণা,
ভালো করে টয়লেট করতে যেতে পারছি না, ঘুরতে যেতে পারছি না, গার্লফ্রেন্ড ডেটে ডাকতে যেতে পারছি না, তাহলে এই যে সমস্যা, তার মানে তুমি সুস্থ নেই, তার মানে তোমার স্বাস্থ্য কোনোভাবে বিগড়ে আছে। অথবা বহু স্টুডেন্ট পরীক্ষার সময় দেখতে পাই বাড়ির লোকের সঙ্গে কথা বলে না, খিচখিচে হয়ে যায়, এই বেশি বকাও না তো, এই যাও তো, এ করো তো, ও করো তো, আমার সঙ্গে বকবে না, আমাকে একা ছেড়ে দাও। তাহলে এটা কি মেন্টালি ইলনেস, ডিপ্রেশন আছে কারো, কারো মেন্টাল ফ্যাটিক আছে, কারো বেশি চিড়চিড়া পান, অ্যাংজাইটি আছে। তাহলে এগুলো প্রত্যেকটাই আমাদের স্বাস্থ্যের এক একটা লক্ষণ যে স্বাস্থ্য ঠিক আছে না নেই। অর্থাৎ কেউ যদি মেন্টালি অ্যাংজাইটি থাকে, কেউ যদি মেন্টালি ডিপ্রেস থাকে, তার মানে সেও সুস্থ নেই, অর্থাৎ তার স্বাস্থ্যের দিক থেকে কোনো না কোনো কম্প্রোমাইজ হচ্ছে। অর্থাৎ যেমন হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে, মাথা ফেটে গেলে যেমন একটা মানুষ অসুস্থ, ঠিক একইভাবে একটা মানুষের যদি অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, তারাও কিন্তু এক প্রকার অসুস্থ। আবার দ্বিতীয় প্রকার কি অসুস্থতা আসতে পারে? দ্বিতীয় প্রকার আসতে পারে তুমি যদি সোসাইটিতে বসবাস করো, অথচ সোসাইটির প্রতি তোমার যে রোল, একটা মানুষ গরিব তাকে খেতে দেওয়া, একটা মানুষকে কেউ ধরে মারছে তুমি তাকে গিয়ে বাঁচালে, এগুলো যদি তুমি না করো, তুমি ভাববে তুমি সোশ্যালিও স্বাস্থ্যবান নও, অর্থাৎ সোশ্যালি যে হেলথ, সেটার দিক থেকে তুমি ফিট নয়। তাহলে এই বেশ কয়েকটা জিনিসের সঙ্গে আর একটা জিনিস অ্যাডাপ্ট হয় আমাদের, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। অর্থাৎ আমি জনন করতে পারছি কিনা। জনন করতে পারা মানে শুধুমাত্র সেক্সুয়াল ইন্টারকোর্স নয়, যে আমি সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারছি মানে আমি জননগতভাবে খুব ফিট, এটা নয়। জননগত স্বাস্থ্য বলতে একটা নতুন প্রাণীর জন্ম দিতে পারছি কি পারছি না। যদি কোনো প্রাণী বা কোনো মানুষ অপর কোনো একটা জীবের জন্ম দিতে না পারে, তার মানেটা কি বলতে চাইছি ভালো করে বোঝার চেষ্টা করো। অর্থাৎ ধরো কোনো একটা কাপেল বিয়ে করেছে 5-6 বছর 7 বছর উইথাউট কোনো কন্ডম, উইথাউট কোনো বেরিয়ার মেথড, উইথাউট কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ ছাড়াই, অর্থাৎ কোনো পিল খায় না, কোনো কন্ডম ইউজ করে না, কিচ্ছু ইউজ করে না, অথচ তার বাচ্চা হচ্ছে না। তার মানে কি জননগতভাবে কি ফিট, জননগতভাবে কি সে একদম ভালোভাবে সুস্থ আছে বলা চলবে? অ্যান্সার হবে না। তাহলে এই যে জিনিসগুলো, এইগুলোকে আমরা জননগত স্বাস্থ্যতে পড়ে থাকি। তার মানে আমাদের শরীর সুস্থ আছে কিনা কাউকে যদি জিজ্ঞাসা করো, বেশ কয়েকটা প্যারামিটারে আমরা অ্যান্সার করি। 1 নম্বর ফিজিক্যাল, 2 নম্বর হচ্ছে মানসিক, 3 নম্বর সোশ্যাল, 4 নম্বর হচ্ছে রিপ্রোডাক্টিভ। এই 4টে প্যারামিটার আমাদের জন্য খুবই জরুরি। এর সঙ্গে আর একটা অ্যাডিশন হয়, সেটা হচ্ছে ইমোশনাল, যেটা মেন্টালের মধ্যে কিছু কিছু সময় চলে আসে। তাহলে তোমাকে যদি বলা হয় স্বাস্থ্য বা হেলথ বলতে কি বোঝো, তুমি শুধু বলবে না যে কারো পা ভাঙা আছে মানে সে অসুস্থ। এমনও হতে পারে কেউ অবসাদে ভুগছে, কেউ অ্যাংজাইটিতে ভুগছে, তারাও কিন্তু অসুস্থ। মনে থাকবে না? থাকবে না। তাহলে দৈহিক এবং মানসিক দুটো দিক থেকে যদি কেউ সুস্থ থাকে, তাকে আমরা জেনারেলি স্বাস্থ্যবান বলি। তার সঙ্গে তোমাদের অ্যাডাপ হবে রিপ্রোডাক্টিভ স্বাস্থ্য। অর্থাৎ কেউ যদি ভালোভাবে জনন ক্রিয়া করতে পারে, নর্মাল ওয়েতে যদি তার জীবন চলে, তখন তাকে আমরা কি বলবো? সুস্থ। তার মানে দৈহিক, মানসিক, রিপ্রোডাক্টিভ বা জননগত স্বাস্থ্য আমাদের শরীরকে পুরোপুরি স্বাস্থ্যবান কিনা সেটাকে ইন্ডিকেট করে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে তোমাকে যদি বলে স্বাস্থ্য বলতে কি বোঝায়, তখন তোমার অ্যান্সার হবে এটা, দৈহিক এবং মানসিক সুস্থতা। কি অ্যান্সার হবে? দৈহিক এবং মানসিক সুস্থতা। কি অ্যান্সার হবে? দৈহিক ও মানসিক সুস্থ অবস্থাকে আমরা স্বাস্থ্য বা হেলথ বলি। এর সঙ্গে অ্যাডিশন কি হবে, যেটা আমরা পড়তে যাচ্ছি, রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য। তার মানে এর সঙ্গে অ্যাড কি হবে? জননগত স্বাস্থ্য। এটাও কিন্তু অ্যাড আপ হবে, মনে থাকে যেন। ক্লিয়ার হয়ে গেছে? কারণ এনসিইআরটির লাইনে এগুলো বলছি, যেহেতু আমি বললাম যে এই ক্লাসটা বোর্ডস এবং নিট দুজনের জন্য ইম্পর্টেন্ট, সুতরাং পুরোটাকে কমপ্লিট করার চেষ্টা করব। এবার একজন স্বাস্থ্যবান ব্যক্তি, সে নর্মালি সোসাইটিতে ঘুরে বেড়াবে, যার ডিপ্রেশন নেই, যার হাত পা ভাঙা নেই, সে ভালোভাবে ঘুরে বেড়াবে, সে সবার সঙ্গে মিশবে, সে আনন্দের সঙ্গে থাকবে, তার কোনো রকম চিকিৎসার কোনো প্রয়োজন নেই, সে আনন্দ জীবনযাপন করবে। সেই জন্য লেখা আছে, যেই ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনে সক্ষম, মেলামেশাতে স্বচ্ছন্দ, দৈনন্দিন কাজ করে এবং নিরুৎসাহ নয়, অর্থাৎ কোনো কাজ করার জন্য তার মোটিভেশনের ল্যাক নেই, সে ডিপ্রেশনে নেই, তখন তাকে বলা হয় স্বাস্থ্যবান ব্যক্তি, অর্থাৎ তাকে বলা হয় ফিজিক্যালি ফিট। তোমাকে যদি আমি বলি যে বলো তো তুমি ফিজিক্যালি ফিট আছো কিনা, তুমি বলো ধুর স্যার পড়তে মন লাগে না, সারাক্ষণ শুধু মোবাইল চালায়। তাহলে কি তুমি শারীরিকভাবে সুস্থ? তোমার কি নিরুৎসাহ আছে পড়াশোনার প্রতি? তোমার কি পড়াশোনার প্রতি মোটিভেশনের ল্যাক আছে? যদি ল্যাক থাকে, তুমি ভাববে যে তুমি অসুস্থ। এরকম করে খুঁজলে স্যার 7 বিলিয়ন যে মানুষ আছে, এর মধ্যে তো মিনিমাম 6.9999 বিলিয়ন মানুষ তো অসুস্থ হবেই। কার পড়তে ভালো লাগে বলুন? আপনি পড়ালে তবু একটু না হয় ঠিক আছে, পড়তে ভালো লাগে, তা নাহলে তো এমনিতে পড়তে ভালো লাগে না। তাহলে কি স্যার সবাই অসুস্থ? দেখো প্যারামিটার বিভিন্ন হয়ে থাকে, বাস্তবে অন্য কিছু হয়ে থাকে। ঠিক আছে? প্রত্যেক কাজের প্রতি কারো না কারো নিরুৎসাহ থাকে। আমার পড়াতে ভালো লাগে, আমি যখন খুশি পড়িয়ে দিই, তা বলে কি আমার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোকে সবসময় করতে ভালো লাগবে? না, নিরুৎসাহ থাকবে। যেমন পড়াশোনা, এগুলোর প্রতি নিরুৎসাহ থাকবে। কিন্তু ওই পড়াশোনার প্রতি নিরুৎসাহ থাকা মানে আমি যে শারীরিকভাবে সুস্থ নয় এটাকে ইন্ডিকেট করে না। কিন্তু বেশি পরিমাণে যদি নিরুৎসাহ থাকে, আমি পড়ার চেষ্টা করছি অথচ পড়তে পারছি না, আমার পড়ার চেষ্টা করছি পড়তে পারছি না, আমি জানি সামনে পরীক্ষা, আমি কনসেন্ট্রেট করতে চাইছি অথচ করতে পারছি না, তখন আমি বুঝবো যে আমি সুস্থ নয়। নর্মালি 1-2 দিন মনে হচ্ছে দূর আজকে পড়তে ভালো লাগছে না, ছাড় তো, এই দূর পড়তে ভালো লাগছে না ছাড় তো, এটা যদি 365 দিন চলে, তার মানে তুমি সুস্থ নেই। ক্লিয়ার হয়ে গেছে? 1-2 দিন যদি হয়, তার মানে তোমার ঠিক আছে, অসুবিধা কিছু নেই।
এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে স্বাস্থ্য কি জিনিস। এবার যাই জননগত স্বাস্থ্য। জননগত স্বাস্থ্য মানে আবারও বললাম, জনন অঙ্গকে ফিট থাকতে হবে। জনন অঙ্গ যখন ফিট থাকবে তার মানে সে যৌন জননে কি হবে, অ্যাক্টিভ হবে। জনন অঙ্গ ফিট থাকা মানে কি, ছোটবেলায় যেমন জনন অঙ্গ ছিল ধীরে 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 যখন বড় হবে তখন তার বৃদ্ধি হবে, তার বিকাশ হবে এবং তার কার্যকারিতা দেখা যাবে। একটা নর্মালি ধরি, একটা ছোট বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করে তার টেস্টিস বা পেনিস যে থাকে ছোট্ট, সেটা ছোট থাকে, ধীরে ধীরে সে যখন ডেভেলপ করে বড় হয় তার জনন অঙ্গ। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যখন অ্যাডাল্টহুডে পৌঁছাবে তার স্পারমাটোজেনেসিস হচ্ছে। স্পারমাটোজেনেসিস হলে কি হবে, বডি থেকে সিমেন্ট বেরিয়ে আসবে যদি ইজাকুলেশন হয়। তাহলে এই যে ধীরে 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 যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলো যদি কারো ল্যাক করে যায়, অর্থাৎ কেউ ছোটবেলায় ছিল বড়বেলাতেও গিয়ে দেখা যাচ্ছে তার টেস্টিস ছোটবেলায় যেমন সাইজ ছিল বড়বেলাতেও তেমনই সাইজ, তার পেনিসের সাইজ যেমন ছিল যে হারে বাড়ার কথা ছিল সেইভাবে বাড়েনি, অথবা তার স্পারমাটোজেনেসিসও হয়নি বা ইজাকুলেশন হচ্ছে না, তখন তাকে কি আমি শারীরিকভাবে সুস্থ বলবো? অ্যান্সার হবে না। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি পুরুষের উদাহরণ দিয়ে বোঝালাম, ঠিক একরকমভাবে মহিলারও উদাহরণ দিয়ে তোমরা ভাবতে পারো। কোনো মহিলার ক্ষেত্রে যদি মহিলার যে বৈশিষ্ট্যগুলো হওয়া দরকার বড় হলে, যেমন যে বৈশিষ্ট্যগুলো সাধারণত বাইরে থেকে দেখা যাবে, যেমন কি মহিলার কণ্ঠের আওয়াজ চেঞ্জ হবে, মহিলার শরীর নরম হবে তুলনামূলকভাবে, কারণ ফ্যাটে ডিপোজিশন ঘটে, ব্রেস্টের আকার বাড়বে, বাটাক আকার বাড়বে। তো এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো যদি কোনো মহিলার মধ্যে দেখা না যায় তার মানে কি বোঝা যাবে সে জননগত দিক থেকে অ্যাক্টিভ হচ্ছে? অ্যান্সার হবে না। বহু ক্ষেত্রে ভিতরে অর্থাৎ ডিম্বাশয় ঠিকঠাক কাজ চললেও বাইরে থেকে অনেকজনের এরকম বৈশিষ্ট্য দেখা যায় না। যেমন একটা রোগের নাম তোমরা শুনবে, তার নাম হলো টার্নার সিনড্রোম। এটা জেনেটিক্সে গিয়ে পড়াবো। তাহলে এই টার্নার সিনড্রোম একটা মহিলার মতো ওই বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, কিন্তু তার মহিলার বৈশিষ্ট্যগুলো বড় হয়ে যেগুলো দেখা যাবে, অর্থাৎ সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার জন্য যে সেকেন্ডারি গৌণ যে লক্ষণগুলো দেখা যাবে সেগুলো কিন্তু তার দেখা যায় না। তখন আমরা তাকে কি বলি? রিপ্রোডাক্টিভলি ইনঅ্যাক্টিভ। ঠিক একটা পুরুষের ক্ষেত্রেও দেখা যায় ক্লাইনফিল্টার বলে একটা রোগ আছে, যেটা জেনেটিক্সে গিয়েতে আমরা পড়বো। সেখানে দেখা যাবে সে পুরুষের মতো তার জননাঙ্গ থাকলেও সেটা অ্যাক্টিভ হয় না, সেটা বৃদ্ধি পায় না, সেটা বড় হয় না। তার মানে কি সে জননগতভাবে সুস্থ? অ্যান্সার হবে না। ক্লিয়ার হয়ে গেছে না? হয়নি? তার মানে জননগত স্বাস্থ্য বলতে কি বোঝায়? পিছনে দেখো লেখা আছে এই 4টে লাইন, এটাকেই আমরা বলবো। জননগত স্বাস্থ্য বলতে বোঝায় পুরুষ ও নারীর জননাঙ্গের সুস্থতা বজায় রাখা। কি হবে? জননাঙ্গের বৃদ্ধি হবে, তার বিকাশ হবে, তার কার্যকারিতা সঠিক এবং স্বাভাবিক রাখা। পুরুষ ও নারীর যৌন জীবন বলতে একটি নির্দিষ্ট সময়কালকে বোঝায়, যে সময়কালের মধ্যে পুরুষ ও নারী উভয় গ্যামেট গঠনের সাহায্যে শুক্রাণু ডিম্বাণু উৎপাদনে সক্ষম হবে। তাহলে কারো যদি জননাঙ্গ ডেভেলপ না হয় তাহলে তার মধ্যে কি শুক্রাণু বা ডিম্বাণু অর্থাৎ গ্যামেটোজেনেসিস কি হবে? অ্যান্সার হবে না স্যার, কোনোভাবে গ্যামেটোজেনেসিস হবে না। কারো যদি শরীর ডেভেলপ না হয়, জননাঙ্গ ডেভেলপ না হয়, তার মধ্যে গ্যামেটোজেনেসিস কি করে হবে? কারণ জননাঙ্গ ডেভেলপ হলে তবেই তার মধ্যে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হবে। যদি কোনো পুরুষের টেস্টিস বা শুক্রাশয় গঠিত হচ্ছেই না, ডেভেলপ হচ্ছেই না, তাহলে তার মধ্যে শুক্রাণু কি করে তৈরি হবে? পসিবলই নয়। কোনো মহিলার ডিম্বাশয় ডেভেলপ হয়নি, তাহলে তার মধ্যে কি করে ডিম্বাণু তৈরি হবে? পসিবলই নয়। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনে সক্ষম থাকতে হবে, তখন তাকে বলা হবে জননগত স্বাস্থ্য। এবার এই জননগত স্বাস্থ্য যেটা আলোচনা করছি, একটা পুরুষ বা মহিলা জন্মালেই কি তার জননগত স্বাস্থ্য চালু হয়ে যায়? অ্যান্সার হবে না। জননগত স্বাস্থ্য একটা ছেলে বা মেয়ের জেনারেলি অ্যাডাল্টহুড থেকে শুরু হয়। কখন থেকে শুরু হয়? অ্যাডাল্টহুড। যখন থেকে তার যৌন হরমোনগুলো কাজ করবে তখন থেকে তার জননগত স্বাস্থ্যকে আমরা কাউন্টে নিয়ে থাকি। তবেই থেকেই তো মোটামুটি গ্যামেট উৎপন্ন হবে, তবেই তো জননগতভাবে সে ফিট। তা নাহলে বুঝবো কি করে? যার গ্যামেট এখনো তৈরি হয়নি, যার গ্যামেট হওয়ার বয়স, গ্যামেট তৈরি হওয়ার বয়স হয়নি, তাকে জননগতভাবে ফিট কি করে বলবো? কারণ জনন জিনিসটা আমি অলরেডি বলেছি যে একটা বাচ্চার জন্ম দেওয়া। তাহলে যার স্পার্ম বা ডিম্বাণু তৈরি হচ্ছে না তার তো জননগতভাবে ফিট হওয়ার কোশ্চেনই আসে না, নর্মাল জিনিস। যে ছেলেটা ওয়ানে পড়ে তাকে তুমি জিজ্ঞাসা করবে মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে? না। যে ছেলেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাকে তুমি জিজ্ঞাসা করবে যে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট কেমন হয়েছে। তাহলে অ্যাডাল্টহুডে যখন একটা বাচ্চা পৌঁছাবে, তার যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার বয়স হয়েছে, তখন তার জননগত স্বাস্থ্য তুমি লক্ষ্য করবে। এবার প্রশ্ন, যে একটা বয়সের পর ধরলাম মেয়েদের ক্ষেত্রে 9 বছর 10 বছর থেকে একটা মেয়ে অ্যাডাল্টহুডে পৌঁছায়, তখন থেকে তার জননগত স্বাস্থ্য শুরু হয়। একটা ছেলের ক্ষেত্রে মোটামুটি এরকমই 12 থেকে 14 বা 13 বছর বয়স থেকে তার অ্যাডাল্টহুডে পৌঁছায়, তার সিমেন বাইরে বেরিয়ে আসে বা শুক্রাণু তৈরি হতে শুরু করে। তাহলে হ্যাঁ, কিসের ফোন এসেছিল জানো? একটা বন্ধু ফোন করেছিল। আগের দিনেই তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ বলেছিলাম, এবং আজকে একটা ভিডিও আসবে সিফিলিস সম্পর্কে। তো সেখানে আমি বলেছি যে নিডল প্রিক বলে একটা বিশেষ বিষয় হয়। ধরো কথার জন্য বলছি, এই যে রোগগুলো পড়াবো না, এই রোগের কোনো একটা রোগী এসছে, তার বডি থেকে ব্লাড নিয়ে আমাকে টেস্ট করে দেখতে হবে তার রোগ আছে কিনা। এই ব্লাড টেস্টে যখন ব্লাডটা যখন টানতে যায় ডাক্তাররা বা বিভিন্ন হেলথ ওয়ার্কার, ধরো ডাক্তার, বিএমএলটির কোনো স্টুডেন্ট বা নার্স, কেউ একজন যদি ব্লাড টানতে যায়, টেনে এই যে ছুঁচটা বের করলো, এই ছুঁচটা তো অলরেডি যে রুগী তার শরীরে ঢুকেছিল, এইটাই রক্তটা লেগে যায় ছুঁচটাতে, তারপরে ব্লাডটাকে কালেক্ট করা হয়। এই ছুঁচটা বহু সময়
এই নিপটা লাগাতে গিয়ে, মানে ওই ছুঁচের উপর যে কভারটা থাকে ওটা লাগাতে গিয়ে আঙুলে প্রিক করে যায়, এটাকে বলে নিডল প্রিক। কি বলা হয়? নিডল প্রিক। এই নিডল প্রিক হয়ে গেলে এই অসুস্থ যে রুগী, তার কিন্তু যে রোগটা থাকবে সেটা ডাক্তার, নার্স বা যে হেলথ ওয়ার্কার, তার কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের হসপিটালে কিছুদিন আগে আমাদের একটা বন্ধু, তার এরকম নিডল প্রিক হয়েছে, যার হেপাটাইটিস ছিল। ঠিক আছে, যে রোগটা আমরা একটু পরে গিয়ে পড়বো। হেপাটাইটিস মোটামুটি একটা ভয়ঙ্কর ভালো রোগ। তো ওই যে রোগটা, ওই রোগটা বিনা কারণে তোমার হয়ে গেল, হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তোমার কি দরকার? প্রোটেকশন। প্রোটেকশন মানে কি? ভ্যাকসিন নিতে হবে। তো ওই ভ্যাকসিনটাই আমাদেরকে এখন ফ্রিতে দেওয়া হচ্ছে, ওটা নিতে যেতে হবে আজকে দুপুর 2টোর সময়। তোমরাও যদি কোনোদিন হেলথ ওয়ার্কার বা কোনোদিন এই মেডিকেল ফ্র্যাটার্নিটিতে আসো, তোমাদেরকেও এই ধরনের ভ্যাকসিনগুলো আগে থেকে নিয়ে রাখতে হবে। তো হেপাটাইটিস ভ্যাকসিন আগে থেকে নেওয়া হয়, বাকি ভ্যাকসিন সেরকমভাবে এখনো তৈরি হয়নি। যেমন এইডসের ভ্যাকসিন আগে থেকে নেওয়া হয় না, হেপাটাইটিসের ভ্যাকসিন কিন্তু আগে থেকে নেওয়া হয়। তো হেপাটাইটিসের ভ্যাকসিনটা যদি আমি নিয়ে রাখি, আমার খুব প্রবণতা কম থাকবে কারো নিডল স্টিক থেকে আমার দেহতে হেপাটাইটিসটা আসার। বোঝা গেছে? ওই ফোনটা এসেছিল এখন বন্ধু, সেটা আজকে ইঞ্জেকশন নিতে যেতে হবে দুপুর 2টোর সময়। সেই ঘটনাটাই একটুখানি তোমাদেরকে বুঝিয়ে বললাম। যদি আমি পরবর্তীতে এই ঘটনাটা এমনিতেই বলবো, যেহেতু রোগ সঞ্চারণে আছে যে কিভাবে রোগের সঞ্চারণ হয়। চলো, তাহলে আমি কোথায় ছিলাম? জননগত স্বাস্থ্য। তাহলে অ্যাডাল্টহুড থেকে একটা মানুষের জননগত স্বাস্থ্যটাকে আমরা আলোচনা করে থাকি। একটা পুরুষের ক্ষেত্রে জেনারেলি 10-12 বছর থেকে শুরু হয়, একটা মহিলা 8-9 বছর থেকে শুরু হয়। প্রশ্ন হবে যে যতদিন বেঁচে থাকবে সবসময় কি জননগত স্বাস্থ্য থাকবেই, অর্থাৎ জননগতভাবে সে কি অ্যাক্টিভ থাকবে? অ্যান্সার হবে না। একটা মহিলার, তোমাদেরকে অলরেডি আমি মানুষের জননে পড়িয়েছি যে মেনোপোজ আসে কত বয়স থেকে? 40 থেকে 45 বা 50 বছরের মধ্যে তার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়, অর্থাৎ তার মেনোপোজ চলে আসে। এই যে মেনোপোজ চলে আসে, এরপরে তার কোনো রকম ডিম্বাণু উৎপন্ন হবে না, তাহলে তার জননগত স্বাস্থ্যের কি আবার কোশ্চেন আসবে? অ্যান্সার হবে না। যার ডিম্বাণু তৈরি হচ্ছে না, সে জননগতভাবে ফিট আসার কোশ্চেনটা আসেই কোথা থেকে? তখন তার দৈহিক, মানসিক এগুলো কোশ্চেন আসতে পারে, কিন্তু কোন একটা মহিলা মেনোপজে যাবার পর তার জননগত স্বাস্থ্যের কোনো কোশ্চেনই আসে না। ঠিক একইভাবে একটা পুরুষের শুক্রাণু যতদিন বেঁচে থাকবে জেনারেলি পুরোপুরি তৈরি হয়, কিন্তু একটা কথা সবাই জানে, যে যত শারীরিকভাবে সুস্থ থাকবে তার শুক্রাণু উৎপাদন ক্ষমতা তত ভালো হবে, যার টেস্টোস্টেরন লেভেল যত ভালো থাকবে তত ভালো হবে। কিন্তু আমরা দেখতে পাই বয়সের সঙ্গে সঙ্গে মানুষের টেস্টোস্টেরন লেভেলটাও ধীরে ধীরে কমতে থাকে, সেই কারণে মাসেল মাস কমতে থাকে। বয়স্ক একটা মানুষের দেখবে মাসেল থাকে না, চামড়া থাকে উপরে, মাসেল ধীরে ধীরে কমতে থাকে। তাহলে এই মাসেল মাস যদি কমে যায়, তার বডিতে যদি এনার্জি কমে যায়, তার বডিতে যদি যৌন হরমোন কমে যায়, একইভাবে তার বডিতে জনন কোষের পরিমাণটাও কমে যাবে, তার বডির মধ্যে টেস্টিসের অবক্ষয় দেখা দেবে। তখন কিন্তু একটা পুরুষের ক্ষেত্রেও স্পারমাটোজেনেসিস ধীরে 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 বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা কোশ্চেন যদি আসে যে স্পারমাটোজেনেসিসকে সারা জীবন চলে, তোমার অ্যান্সার হবে হ্যাঁ, সারা জীবন স্পারমাটোজেনেসিস চলে। তো কোশ্চেন যদি হয় উজেনেসিস কি সারা জীবন চলে, তোমার অ্যান্সার হবে না, 40 থেকে 45 বছরে গিয়ে বন্ধ হয়ে যায়, অর্থাৎ মেনোপজ চলে আসে। কিন্তু একটা পুরুষদের ক্ষেত্রে যদি যৌন স্বাস্থ্যের কথা বলি, তার মানে বুড়ো বয়স পর্যন্ত তার স্পারমাটোজেনেসিস হয়, ঠিক আছে, কিন্তু যৌন ক্ষমতা তো থাকে না, না যৌন ক্ষমতা যেহেতু থাকে না, তাই তার ক্ষেত্রে স্বাস্থ্যর কথা বলতে গেলে আমরা জেনারেলি একটা পুরুষের ক্ষেত্রে 50 থেকে 60 বছরটাকে ধরে থাকি, কিছু কিছু ক্ষেত্রে আরো এক্সট্রাও ধরে থাকি, যেহেতু 60 বছর মানুষের একটা মৃত্যু সময়কাল এখন বর্তমানে সাধারণ এভারেজ একটা মৃত্যু সময়কাল, সেই জন্য 50 থেকে 60টাকে আমরা ধরেছি। এর থেকে বাড়াতেও পারো, 70-80 বছর বয়স পর্যন্ত কোনো কোনো মানুষ অ্যাক্টিভ থাকলে থাকতেও পারে, সেটা তাদের ক্ষেত্রে তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য। শিলাজিৎ জিন্দাবাদ, এরকম একটা কথা মাঝে মাঝে লোকজন বলে, তো সেই পয়েন্টটা এখানে লেখা আছে। এই ক্ষমতা পুরুষদের ক্ষেত্রে 50 থেকে 60 বছর বয়স পর্যন্ত, এবং স্ত্রী লোকেদের ক্ষেত্রে 40 থেকে 45 বছর পর্যন্ত সক্রিয় থাকে। সক্রিয় থাকা মানে আবারও বলেছি, কোনো একটা বাচ্চার জন্ম দিতে পারবে কিনা, কোনো জীবের জন্ম দিতে পারবে, এটাকে সক্রিয়তা বলা হয়। স্পারমাটোজেনেসিস বা উজেনেসিসের কথা বলা হচ্ছে না। একটা পুরুষের স্পারমাটোজেনেসিস 70, 80, 90 বয়স পর্যন্ত কিন্তু চলতে থাকে, কিন্তু একটা স্ত্রী লোকের এখানেই সক্রিয়তা বন্ধ হয়ে যায়, কারণ কি? ওভাম তৈরি বন্ধ। এবার এখানে পুরুষের 50 থেকে 60 কেন লেখা আছে? কারণ স্পারমাটোজেনেসিস তার চললেও তার শারীরিকভাবে ক্ষমতা কি হয়ে যায়? কমজোর হয়ে যায়। সেই কারণে এই সময়কালে তাদের জননাঙ্গের স্বাভাবিক পরিণতি, কার্যকারিতা বজায় রাখা হলো জননগত স্বাস্থ্য। ক্লিয়ার হয়ে গেছে না? হয়নি? তাহলে এই বয়স পর্যন্ত যদি মেনটেন থাকে অ্যাডাল্টহুড থেকে, তখনই সেটাকে নিয়ে আমরা জননগত স্বাস্থ্য জিনিসটাকে পড়াশোনা করে থাকি। এখানে এবার সংজ্ঞা লেখা আছে জননগত স্বাস্থ্যের বিষয়টা কি, সেটা একটু পড়ে নিই। বিভিন্ন হরমোনে পোহাবে, অলরেডি বললাম যে সেক্সুয়াল বিভিন্ন হরমোনের কারণেই জননগত স্বাস্থ্যটাকে আমরা পড়ে থাকি, জনন অঙ্গের বৃদ্ধি ঘটে থাকে। বলছে বিভিন্ন হরমোনে পোহাবে পুরুষ ও রমণীর শুক্রাণু ডিম্বাণু উৎপাদনের সময়কাল, এবং সেখান থেকে কি হয়? সন্তান উৎপাদন হয়। ক্ষমতা যতদিন বজায় থাকে সেই সময়কালকে এবং ওই সময়ের বিভিন্ন জননগ্রন্থির বৃদ্ধি বা বিকাশকে এক কথায় কি বলা হয়? জননগত স্বাস্থ্য। কি বলা হয়? জননগত স্বাস্থ্য। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা পড়ালাম, যেটা বুঝালাম, সেটাকে সামারাইজ করে এখানে লেখা আছে। প্রায় এটা বলতে বলতে 10 থেকে 15 মিনিটের মতো পার হয়ে গেল। আই থিঙ্ক তোমাদের কোনো রকম এখানটা থেকে কোনো রকম কোনো ডাউট নেই। যদি ডাউটস থাকে তোমরা কিন্তু কোশ্চেন করতে পারো। চলো 1 মিনিটের জন্য আমি কমেন্ট বক্স অন করছি, কোনো রকম যদি ডাউটস থাকে ডাউট জিজ্ঞাসা করো।
চলো এবার আমরা নেক্সট টপিকে যাই। সূচনা অলরেডি বুঝে নিয়েছি, আই থিঙ্ক কোনো রকম কোনো ডাউট নেই। নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে জনগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বা তাৎপর্য কি, যে জিনিসটাকে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে কেন কেন জননগত স্বাস্থ্য বা কেন কোনো মানুষের সঙ্গে তোমার জননগত রিলেটেড কোনো রোগ হলে ডিসকাস করবে, সেটাই এই জননগত স্বাস্থ্য চ্যাপ্টারটার একমাত্র উদ্দেশ্য তোমাদের মধ্যে দেওয়া, যাতে জননগতভাবে সবাই সুস্থ থাকে। জননগতভাবে সবাই সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে। কারণ একজন মানুষের যদি জননগত কোনো রোগ হয়ে থাকে সেইটা পুরো সোসাইটিতে ছড়ায়। কারণ কি, বর্তমানের যুগে মাল্টিপার্টনার লোকজন ইউজ করে উইথাউট এনি নলেজ, জানেই না কন্ডম ছাড়া যার সঙ্গে পারে সেক্স করে বেড়ায়, তখন কিন্তু এই ঘটনা ঘটে। আবারও বলছি যে আজকে একটা সুন্দর গল্প রাত্রে বা কালকের মধ্যে আপলোড হবে আমার ডক্টর নওয়াজ এমবিবিএস যে চ্যানেলটা আছে সেখানে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ওখানে যেও, কারণ যত হেলথ রিলেটেড জিনিসপত্র আলোচনা ওই চ্যানেলটাতেই আমি করব। সেখানে সিফিলিস রোগের আলোচনাটাও কিন্তু করব, ভালো করে গিয়ে দেখবে। কোনো রকম যদি কিছু ডাউটস থাকে ওই চ্যানেলটাতে কমেন্টস করবে। তো যেহেতু হেলথ রিলেটেড ব্যাপার, সেই জন্য আমার ওই সেপারেট চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। চলো এবার জনগত স্বাস্থ্যের তাৎপর্যটা কি একটুখানি বলি। দেখো পয়েন্ট বাই পয়েন্ট যা লেখা আছে আমি সেগুলোকে বলার চেষ্টা করব। তাহলে একটা পুরুষ বা মহিলা যদি জননগতভাবে সুস্বাস্থ্য থাকে তাহলে তার ক্ষেত্রে সুবিধা কি হবে, তার ক্ষেত্রে আনন্দদায়ক এবং সন্তোষজনক জীবনযাপন কাটবে, যৌন জীবন ঠিকঠাক হবে। এটা প্রথম নাম্বার পয়েন্ট, যেটা উপরে লেখাই আছে। সেকেন্ড নাম্বার পয়েন্ট কি, দেহগত এবং মননগত সুস্থতা বোঝায়। অর্থাৎ সেক্সুয়ালি যদি ফিট থাকে তার কোনো রকম টেনশন থাকবে না, তার কোনো শরীরের কোনো অসুবিধা। ধরো কথার জন্য বলছি, তোমার বাড়িতে কেউ একজন অসুস্থ, তোমরা কি শান্তিতে ঘুমাতে পারো? ঘুমাতে পারবে না। তাহলে তুমি যদি নিজে অসুস্থ হও কোনোভাবে, তাহলে তোমার কি শান্তি থাকবে? মনে থাকবে না। তুমি বহুদিন বিয়ে করেছো, বাচ্চাই হচ্ছে না, তাহলে তুমি কি শান্তিতে ঘুমাবে প্রত্যেক দিন? না। তোমার দেহ মন সব দিক থেকেই অসুস্থতা আসবে, তার সঙ্গে পাড়া প্রতিবেশীর টানা তো আসবেই। ওই এখনো বাচ্চা দিতে পারলো না একটা, এই ধরনের কথাবার্তা শুনলে তো মাইন্ড মননগতভাবে সুস্থতা থাকবে না। সেই ক্ষেত্রে জননগত সুস্থতা জানা খুব প্রয়োজনীয়। ক্লিয়ার হয়ে গেছে? তারপরে একটা পুরুষ বা মহিলা কোন সময় জনন করলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি এবং কোন সময় বাচ্চা ফিট থাকবে, এটাও কিন্তু একটা জননগত স্বাস্থ্যের হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, জেনারেলি একটা মহিলা যদি মোটামুটি 20 থেকে 25 বছরের মধ্যে প্রথম বাচ্চা নেয়, তার ক্ষেত্রে জননগত স্বাস্থ্য খুব ভালোভাবে রক্ষা পায় এবং ছেলেটাও, যে বাচ্চাটাও ডেভেলপ হয়, তারও ডেভেলপমেন্ট খুব ভালো হয়ে থাকে। তাহলে এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা তো জননগত স্বাস্থ্যের মধ্যেই আসে। অর্থাৎ সেক্সুয়াল যে এডুকেশন হয়ে থাকে, অর্থাৎ সেক্স এডুকেশন এর মধ্যে বেশি থাকে। তাহলে এগুলো তোমাদেরকে বলবে কে? কোনো মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে হয়তো বিয়ে করে নিলে, বিয়ে করে 20 থেকে 25-এর মধ্যে যদি বাচ্চা তোমাদের আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফিট থাকবে। ক্লিয়ার হয়ে গেছে? সেক্ষেত্রে কিন্তু তোমরা ফিট থাকবে। ক্লিয়ার হয়ে গেছে? তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানা খুবই প্রয়োজনীয়। একইভাবে কোনো রকম যদি রোগে কেউ যদি আক্রান্ত হয়, সেই রোগটা সম্পর্কে জানাটাও এই জননগত স্বাস্থ্য চ্যাপ্টার মধ্যেই আসে। অর্থাৎ জনন অঙ্গ থেকে কোনো যৌন রোগ যদি ছড়িয়ে যায়, সেটাও জানাটা এই চ্যাপ্টার মধ্যেই আসে। তাহলে এই চ্যাপ্টার প্রয়োজনীয়তা কি বা জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা কি? জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা এক কথায় বলতে গেলে, তুমি যাতে শারীরিকভাবে রিপ্রোডাক্টিভলি একদম ফিট থাকো, এটাই তোমার লক্ষণ। ক্লিয়ার হয়ে গেছে না? হয়নি? তারপরে যৌনাঙ্গ থেকে বিভিন্ন ধরনের যে রোগ কারো দেহে ছড়িয়ে যায়, এটা যদি তুমি জানো, তুমি নিজেকে সেভ করতে পারবে, সোসাইটিকে সেভ করতে পারবে, এটাও একটা জিনিস। ক্লিয়ার হয়ে গেছে? সেই সঙ্গে সঙ্গে কোনো মা যদি গর্ভবতী হয়, তার নিজের সুস্থতা বা যত্ন নেওয়া এবং বাচ্চার যত্ন নেওয়া, এটাও কিন্তু এই চ্যাপ্টার মধ্যেই আসবে। ক্লিয়ার হয়ে গেছে? তারপরে ধীরে ধীরে বাচ্চার যদি জন্ম হয়, তাকে কিভাবে লালন পালন করবে, তাকে কিভাবে টিকা দেওয়া হবে, সবকিছুই এর মধ্যেই কিন্তু জেনারেলি পড়ে থাকে। সেই জন্য এই চ্যাপ্টারটা তোমাদের বা সাধারণ মানুষের জানা খুবই প্রয়োজনীয়। এক এক করে পয়েন্টগুলোকে তোমরা একটুখানি দেখো, যদি কোনো রকম কিছু ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। অলরেডি সব বলে দিচ্ছি, এগুলো বইয়ের লাইন, নর্মালি কেউ পড়াই না, আমি জাস্ট পিপিটি হিসাবে বানিয়ে আনছি বলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটুখানি পজ করে এটা পড়ো। আমাকে একজন কল করছে, আমি একটু দেখি যে কিসের জন্য কলটা করছে। চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এটা পড়ে নিয়েছো, কোনো রকম কিছু ডাউট আই থিঙ্ক কিছু নেই, কারণ একদম ইজি জিনিস, বইয়ের লাইন যেমনভাবে পড়া হয় নর্মালি সেইভাবে পড়লে এটা পেয়ে যাবে। এরপর আমাদের জননগত যে রোগগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা হবে। জননগত যে রোগগুলো হয়ে থাকে তাদেরকে আমরা বলে থাকি এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। একেই আবার নাম চেঞ্জ করে এখন বলা হয় এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন শব্দের অর্থ কি? কোনো একটা পার্টনার, দুজনের মধ্যে তো সেক্স হয়ে থাকে, একজনের মধ্যে তো সেক্স হয় না। দুজনের মধ্যে যদি সেক্স হয়, ধরো এটা একটা পুরুষ, এটা একটা মহিলা, জাস্ট ইমাজিন, ধরো আমার হাত দুটোকে, এটা একটা পুরুষ একটা মহিলা, এদের মধ্যে জনন ক্রিয়া হলো বা সেক্সুয়াল ইন্টারকোর্স হলো। এদের মধ্যে কোনো একটা পার্টনার যদি আক্রান্ত হয়, হয় পুরুষ অথবা মহিলা যদি আক্রান্ত হয়, তাহলে যে আক্রান্ত তার দেহ থেকে যে সুস্থ ছিল তার দেহেতে রোগটা সঞ্চারণ হয়ে যায়, ট্রান্সমিট হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। সেই জন্য এই রোগটার নাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। অর্থাৎ রোগটা ট্রান্সমিট হয়ে গেল কিসের মাধ্যমে? সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে। সেই জন্য একে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। বহু সময় আমরা দেখতে পাই যে সেক্সুয়ালি ইন্টারকোর্সের ফলে ডাইরেক্টলি ডিজিজ না গিয়ে অনেক সময় ইনফেকশনও যায়। সেই জন্য বর্তমানে এই নামটাকে পরিবর্তন করে রাখা হয়েছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। কি কারণে হয়? আবারও বললাম, যৌন সংসর্গ যাকে বলা হয় সেক্সুয়াল
ইন্টারকোর্স, এটার ফলেই একটা শরীর থেকে আর একটা শরীরে যায়, কোনো আক্রান্ত থেকে অন্য দিকে যায়। সেই জন্য বারবার এটা রিকমেন্ড করা হয়, যদি কোনো অপরিচিত পার্টনারের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় তাহলে যেন অবশ্যই ব্যারিয়ার মেথড ইউজ করা হয়। অজানা পার্টনার মানে কি বিয়ের পরেও হতে পারে, কোনো অপরিচিত কোনো কারোর সঙ্গে যদি কেউ করে তার ক্ষেত্রেও হতে পারে। সুতরাং সব থেকে ভালো জিনিস যদি না করো পরিচিত কারোর সঙ্গে যদি করা হয় তাহলেই ঠিক আছে। পরিচিত কারো ইন দ্য সেন্স বাড়ির লোক, মানে যাকে বিয়ে করবে লোক, তার সঙ্গে ঠিক আছে। এদিক ওদিক করে 4-5 মুখ না লাগিয়ে বেড়ানোই ভালো। যারা লাগিয়ে বেড়ায় জেনারেলি তাদের ক্ষেত্রে এই ধরনের জিনিসপত্রগুলো দেখা যায়। যদি এই ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে আসে, আমরা সব থেকে প্রথম জিজ্ঞাসা করি যে তোমার বউ কতজনের সঙ্গে করে আর তুমি কতজনের সঙ্গে করো। কারণ বউ যদি বহুজনের সঙ্গে করে তাহলে বউ আক্রান্ত, সেখান থেকে তুমি হয়েছো। অথবা তুমি যদি বহুজনের সঙ্গে করো সেখান থেকে তুমি আক্রান্ত নিজেই হয়েছো, সেখান থেকে তোমার বউ ভবিষ্যতে হতে চলেছে, কোনো অসুবিধা নেই। তো জেনারেলি এগুলোকে আমরা প্রথমে কোশ্চেন করে থাকি। সুতরাং এখানে একটা জিনিসের বিশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে সেক্সুয়ালি এই রোগগুলো যেহেতু হয়ে থাকে তাই প্রথমে সেক্সুয়ালটাকেই আমরা কোশ্চেন করে থাকি। সেক্সুয়াল ছাড়াও বিভিন্ন কারণেও হতে পারে, সেগুলো আমরা ধীরে ধীরে চ্যাপ্টার মধ্যে যখন যাব তখন জানতে পারবো। এবার এই যে ধরনের রোগগুলো, এগুলো বিভিন্ন কারণে হতে পারে। ভাইরাসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, প্রোটোজোয়ার জন্য হতে পারে, ছত্রাক অর্থাৎ ফাঞ্জাইয়ের জন্য হতে পারে, অথবা বিভিন্ন ধরনের আরও প্রাণী আছে স্পেসিফিক, তাদের মাধ্যমেও হতে পারে। তো সেই ধরনের জীবাণুগুলোর প্রত্যেকটা ডিটেলস আলোচনা করা আমাদের এখানে কাজ, কারণ এখান থেকে এমসিকিউ দেবে। তোমাদের খুব গভীরে গিয়ে এমসিকিউ দেবে না বোর্ডসের জন্য, তোমাদের জাস্ট এমসিকিউ কি দেবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট রোগ আছে যেমন হেপাটাইটিস বা এইডস, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সিফিলিস, গোনোরিয়া, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই দুটো থেকে তোমাদেরকে জেনারেলি এগুলো থেকে কি দেবে একটু ডিটেলসে জিজ্ঞাসা করতে পারে যে এই জীবাণুর নাম কি, এর ট্রিটমেন্ট কি হতে পারে, এর মধ্যে যে ভাইরাস থাকে না ব্যাকটেরিয়া থাকে না কি থাকে, এগুলো জিজ্ঞাসা করতে পারে। এছাড়া বাকি আরও কিছু রোগ আছে 4-5টার মতো এক্সট্রা, যেগুলো জননগত রোগ, সেইগুলো সম্পর্কে তোমাদেরকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জীবাণুর নাম শুধু জিজ্ঞাসা করবে, এর বাইরে আর কিছু জিজ্ঞাসা সেরকম ভাবে করবে না। সুতরাং প্রথম 4টে রোগকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো, ভালো করে ডিটেলসে পড়বো, ভালো করে আলোচনা করবো। বাকি যে 4টে আছে সেগুলোকে জাস্ট আমরা রোগের নামগুলো পড়বো এবং তার কিছু কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। জেনারেলি এখানে একটা জিনিস কমন প্যাটার্ন পাবে, সেটা হচ্ছে রোগের বিস্তার কি করে হয়। রোগের বিস্তার সব থেকে প্রথম মনে রাখবে যৌন সংসর্গ অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স, এর ফলেই হয়ে থাকে। সেকেন্ডলি যদি জিজ্ঞাসা করি ব্লাড ট্রান্সফার, অর্থাৎ কোনো একটা মানুষের বডি থেকে অন্য একটা মানুষের বডিতে যদি ব্লাডকে ট্রান্সফার করা হয়। কথার জন্য বলছি, আমি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার রক্তের প্রয়োজন, জাস্ট ইমাজিন আমার রক্তের প্রয়োজন। আমি যখন হসপিটালে ভর্তি হয়েছি আমি তো জানি না যে আমার কার শরীর থেকে রক্তটা দেওয়া হচ্ছে বা যে রক্তটা প্যাকেজ আছে সেটা কার। তাহলে ওই যে প্যাকেজ রক্তটা আছে, বহু সময় যদি ভুল করে কোনো অসুস্থ মানুষের রক্ত, অর্থাৎ কোনো ধরো মানুষ আছে তার অলরেডি হেপাটাইটিস ছিল, সে রক্ত দান করেছে, সেই রক্তটা যদি তোমার শরীরে চলে যায় তাহলে তোমার কি হতে পারে, হেপাটাইটিস হয়ে যাবে। তাহলে ব্লাড ট্রান্সফারের মাধ্যমে যেতে পারে। তুমি কিন্তু যৌন ক্রিয়া কিছু করলে না, তোমার এই ব্লাড ট্রান্সফার থেকে কিন্তু রোগ হতে পারে। এবার প্রশ্ন, তাহলে কি আমরা বাইরের রক্ত নেব না? অ্যান্সার হবে না, বাইরের রক্ত তো নিতেই হবে। এটা কিছু কিছু সময় স্লাইটলি মিস্টেক হয়ে যায়, কারণ ব্লাড যখন ডোনেশন হয়, তোমরা তোমাদের গ্রামেতেও দেখেছো হয়তো, রক্তদান বা ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, ওই ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদানের ক্ষেত্রে দেখবে প্রথমে চেক আপ করা হয় পেশেন্টকে, তার এইডস আছে কিনা, তার হেপাটাইটিস আছে কিনা, তার অন্যান্য কোনো রোগ আছে কিনা, তাকে প্রথমে চেক আপ করে তারপর রক্ত দেয়। এবার কোনো মানুষ যদি বদমাস হয়, সে যদি ভাবে যে আমার হয়েছে আমি গোটা সোসাইটির করে দিয়ে যাব, তখন সে যদি এই চেক আপগুলো যদি না করায়, যদি কনফিডেন্সও বা কোনোভাবে যদি মানে এমন বিষয় হলো সে যদি নিজেকে ধরা না দেয়, তাহলে তো কারো কিছু করার নেই। তাহলে ব্লাড ডোনেশন ক্ষেত্রে সেক্ষেত্রে ওই ব্লাডটা কিন্তু করাপ্টেড হয়ে গেল, ওই ব্লাডটা কিন্তু ওই জীবাণু দ্বারা পূর্ণ হয়ে গেল। তখন যদি ওটা কোনোভাবে সোসাইটিতে ছড়িয়ে পড়ে, বহু মানুষের কিন্তু সেখান থেকে হতে পারে। 3 নম্বর জিনিস, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বর্তমানে সবাই এটা খেয়াল রাখে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যেখানে কাঁচি বা ছুরির যেখানে ইউজ হয়ে থাকে, ব্লেডের ইউজ হয়ে থাকে, যেমন চুল কাটতে গেলে, বারবার এটা দেখাচ্ছি, মানে চুল কাটতে গেলে এগুলো যে চাঁচা হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে, দাড়ি বা চুল, এক্ষেত্রে দেখা যাবে যে সেখানে কোনো মানুষ গিয়ে একটা দাড়ি কাটিছে, তার হয়তো ওই ডিজিজ রয়েছে, কাটতে গিয়ে কোনোভাবে ব্লেড এতে তার গালে বা এখানে কেটে যেতে পারে। নর্মাল জিনিস, কেটে যায় বহু মানুষের। কেটে গেলে সেই জিনিসটাতে রক্তটা চলে গেল, রক্তটাতে জীবাণুটা থাকলো। কিছুক্ষণ পরে তুমি গেলে চুল কাটতে, ওই ব্লেডটা চেঞ্জ না করে যদি তোমার কেটে দেয়, তোমার কোনো অংশ যদি কেটে যায়, ওই রক্তটা যদি ঢুকে যায়, নির্দ্বিধায় তুমি এই রোগগুলোকে ফ্রি অফ কস্ট গিফট পেয়ে গেলে। সেই জন্য চুল কাটতে গেলে বা যে কোনো জায়গাতে গেলে একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাবে, কারণ ওখান থেকে ম্যাক্সিমাম এই ধরনের রোগগুলো ছড়িয়ে থাকে। ম্যাক্সিমাম রোগগুলো ছড়িয়ে থাকে, কিন্তু আবার বলছি যৌনক্রিয়া ছাড়া ম্যাক্সিমাম ওই জায়গা থেকে ছড়িয়ে থাকে। সুতরাং ভালো করে লক্ষ্য রাখবে যেন তুমি গেলে ব্লেড অবশ্যই তুমি নিজের চোখে দেখে চেঞ্জ করাবে। সে কি বলছে কোনো কথা মাথায় রাখবে না, নতুন খাপ থেকে যেন ব্লেড ভেঙে চেঞ্জ করে। তা নাহলে তুমি কিন্তু এই ধরনের রোগের যদি ভোগান্তকারী হও, তখন তুমি নিজেই ভুগবে, তোমার বিয়ে হবে না, তোমার বিয়ে হলে বউ ছেড়ে পালিয়ে যাবে। তো এই সমস্যাগুলো সলিউশন আগে থেকে বলে দিলাম, ভালো করে কিন্তু মাথায় রাখবে। তো এগুলো হচ্ছে নর্মাল বিষয় যেখান থেকে হতে পারে। জেনারেলি এই 3টে হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখান থেকে জেনারেলি ছড়িয়ে থাকে। বাকি অন্য কোনো পয়েন্ট থেকে ছড়ালে সেগুলো নিয়ে অত ভেবে চিন্তে লাভ নেই। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, যেগুলো গভীর রোগ যেমন হেপাটাইটিস, এইডস, এই সমস্ত জিনিসগুলো একটা মানুষ থেকে একটা মানুষে নর্মালি মেলামেশা বা টাচ করলে এগুলোতে কিন্তু ছড়ায় না।
কিন্তু বাকি যে রোগগুলো আছে, বেশ কিছু রোগ আছে যেগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব, ওগুলো কিন্তু মেলামেশাতে কিন্তু হতে পারে। নর্মালি কিস করলে অথবা জড়াজড়ি করে ঘুরে বেড়াচ্ছ পার্কে, তাহলেও কিন্তু ওই রোগগুলো যেতে পারে, অর্থাৎ ওগুলো ছোঁয়াচে রোগ কিন্তু কিছু কিছু আছে। এবার ওই রোগগুলো ভাইরাসের মাধ্যমে হতে পারে, ব্যাকটেরিয়ার মাধ্যমে হতে পারে, ছত্রাকের মাধ্যমে হতে পারে, বিভিন্ন জিনিসের মাধ্যমে হতে পারে। চ্যাপ্টার প্রথমেতেই আমরা 2-4টে রোগের নাম জেনে নিই, যে ভাইরাসের মাধ্যমে কোন রোগগুলো হয়, ব্যাকটেরিয়ার মাধ্যমে কোনগুলো হয়, প্রোটোজোয়ার মাধ্যমে কোনগুলো হয়, ক্লামাইডিয়ার মাধ্যমে কোনগুলো হয়, কারণ এখান থেকে একটা এমসিকিউ আসবে। সুতরাং এই যে ছকটা প্রথমেই দেওয়া আছে, এই ছকটাকে একটু কাইন্ডলি মুখস্থ করে নিও। ভাইরাস আক্রান্ত একটা রোগের উদাহরণ কি? এইডস এবং হেপাটাইটিস। ব্যাকটেরিয়া ঘটিত নাম কি? গোনোরিয়া, সিফিলিস। প্রোটোজোয়া ঘটিত রোগ ট্রাইকোমোনোনিয়াসিস। ক্লামাইডিয়াসিস হচ্ছে ক্লামাইডিয়ার জন্য হয়ে থাকে। তাহলে এই যে ছকটা, এটাকে আমি ডবল স্টার লাগিয়ে রাখলাম। আর আমার ডবল স্টার মানে জানো যে এটা পরীক্ষায় এমসিকিউ আসবে। সুতরাং এখান থেকে একটা কোশ্চেন যদি দিয়ে দেয় যে বলো নিম্নলিখিত কোনটি ভাইরাস আক্রান্ত রোগ, তখন দিয়ে দিবে অ্যান্সার, অপশন দিবে গোনোরিয়া, সিফিলিস, ট্রাইকোমোনিয়াসিস, আর একটা দিল হেপাটাইটিস বি। তোমার অ্যান্সার কি হবে? হেপাটাইটিস বি। ঠিক অল্টারনেটিভ অর্ডারে যদি দেয় যে বলো তো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম, তখন হয়তো অপশনে দিল এইডস, হেপাটাইটিস, ট্রাইকোমোনিয়াসিস, আর একটা দিল গোনোরিয়া, তখন তোমার অ্যান্সার হবে কি? গোনোরিয়া। সুতরাং এই ছকটা একবার ভালো করে ওভারঅল মুখস্থ করবে, কারণ এখানে যে রোগগুলো লেখা আছে এই রোগগুলো আমরা পরবর্তী দিকে আলোচনা করবো, আরো এক্সট্রা 2-4টে জিনিস আলোচনা করবো। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এবার নিচেতে রোগ বিস্তার লেখা আছে, এই রোগ বিস্তারটা অলরেডি আমি ডিসকাস করে দিলাম, যে যৌন মিলনের ফলে হয়, হাসপাতালে বা নার্সিং হোমে ব্লাড ট্রান্সফারের ফলে হতে পারে, ঠিক আছে, হতে পারে, অথবা আক্রান্ত মানুষের রক্ত সুস্থ দেহে সঞ্চারণ করলে সেখান থেকে হতে পারে। দেখো ইনজেকশন বা নিডলের সাহায্যে হতে পারে, যেটা এইমাত্র তোমাদেরকে বললাম যে বিভিন্ন হেলথ ওয়ার্কারে কিন্তু এই রোগগুলো নিডল প্রিকের ফলে হতে পারে, অর্থাৎ একটা দেহ থেকে আরেকটা দেহতে নিডল বা এই ছুঁচ যদি ফুটে যায় সেখান থেকে কিন্তু হতে পারে। এখানে যদি কোনো রকম কিছু ডাউট থাকে আবার কোশ্চেন করতে পারো, কমেন্ট বক্স খুলে দিলাম। চলো স্লাইড, ওকে চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে সব থেকে প্রথম যে রোগটা, কোথায় গেল? গোনোরিয়া। সব থেকে প্রথম যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গোনোরিয়া। এইদিকে ছবি দেখে ভয় খেও না, এই ধরনের রোগ হলে এই ধরনের ছবি তোমাদের নিজেদের শরীরেই উঠে চলে আসবে, তো সুতরাং ভয় খাওয়ার কোনো বিষয় নেই। আর এই ধরনের রোগ যদি হয়ে থাকে, এই ধরনের বৈশিষ্ট্য যদি দেখে থাকো তোমরা নিজেদের মধ্যে বা কারোর মধ্যে, অবশ্যই কিন্তু ডাক্তারকে দেখাবে, নিজে ট্রিটমেন্ট করবে না। এখানে যে প্রতিকার বা দমন বা ওষুধগুলো লেখা আছে সেগুলোকে নিজে থেকে সেলফ অ্যাপ্লাই করবে না, আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিলাম, কারণ সেগুলো থেকে ক্ষতি কিন্তু তোমার হলে তুমি নিজেই বুঝতে পারবে না। সুতরাং ডক্টর অবশ্যই দেখাবে, যে বৈশিষ্ট্য একটা রোগের দেখা যাচ্ছে এর মানে এমনটা নয় যে অন্য রোগের নয়, এটাকে বলা হয় ডায়াগনোসিস, অর্থাৎ সঠিকভাবে বুঝতে হবে যে কোন রোগ। সেম বৈশিষ্ট্য অনেক রোগের একসময় দেখা যেতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? সবথেকে প্রথম যে রোগটা নিয়ে পড়বো সেটা হলো গোনোরিয়া। এইমাত্র পড়ে এলাম, গোনোরিয়া হলো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে যে কোনো ধরনের রোগ যখনই হবে এখানে, তখনই কোনো না কোনো একটা জীবাণু কাজ করবে, যে জীবাণুটা যদি রোগ করে তখন তাকে আমরা বলে থাকি প্যাথোজেন। কি বলি? প্যাথোজেন। তাহলে প্রথম কোশ্চেন, যে প্যাথোজেন কি? প্যাথোজেন হলো যে কোনো রকম কোনো ডিজিজ কজ করবে তাকে আমরা বলে থাকি প্যাথোজেন। গোনোরিয়া রোগের ক্ষেত্রে প্যাথোজেনের নাম কি? নিজেরিয়া গোনোরি। কি নাম? নিজেরিয়া গোনোরি। এই যে বানানটা লেখা আছে এটা ট্রিপল স্টার দিয়ে রাখলাম, কারণ এই বানানটা লিখেই তোমাদেরকে এমসিকিউ জিজ্ঞাসা করবে যে বলো গোনোরিয়া রোগ করে কোন জীবাণু, তখন তোমার অ্যান্সার হবে নিজেরিয়া গোনোরি। এবার দেখো এই লেখাটা হালকা এদিকে বাঁকানো আছে, অর্থাৎ নর্মালি আমরা ল্যাটিন ওয়ার্ডে যে লেখা হয় সেটা যখন ছাপানো হয় সেটা ইটালিক্স ফর্মে লেখা হয়, অর্থাৎ হালকা বাঁকি দেওয়া হয়। তুমি যদি নিজে হাতে করে লিখতে চাও, যদি হাতে করে লেখার কোশ্চেন দেয়, তাহলে এর নিচে কিন্তু অবশ্যই আন্ডারলাইন হবে। এবার তোমার তো হাতে করে লেখার তো কোনো কোশ্চেনই নেই, কারণ পুরোটাই হচ্ছে এমসিকিউ প্যাটার্নে হবে। তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এটার নিচে আন্ডারলাইন থাকবে, সেপারেট আন্ডারলাইন, এটা একটা হয়ে গেছে মানে তিনটে ভেবো না, সেপারেট আন্ডারলাইন থাকবে, অ্যান্সার তোমরা সেটাকেই করবে। উইথাউট আন্ডারলাইন যদি থাকে, যদি বাঁকানো থাকে তাহলে অ্যান্সার করবে, অথবা যদি বাঁকানো না থাকে, যদি নর্মাল থাকে, যেমন এগুলো নর্মাল লেখা, এটা দেখো হালকা বাঁকানো, যদি নর্মাল থাকে অবশ্যই যেন আন্ডারলাইন থাকে সেটাকেই অ্যান্সার করবে, কারণ এমসিকিউতে এই ছোট ছোট জিনিসগুলোকে দিয়েই তোমাকে অ্যান্সার ভুল করাবে। সুতরাং মাথার মধ্যে পুরোপুরি একদম ঢুকিয়ে নাও যে কোনো কোশ্চেন যদি এমসিকিউ আসে এবং সেখানে যদি সাইন্টিফিক নাম আসে, যদি বাঁকানো থাকে তাহলে ঠিক আছে, যদি বাঁকানো না থাকে অবশ্যই আন্ডারলাইন যেগুলো করা থাকবে সেগুলোতে অ্যান্সার করবে। মনে রাখবে জেনাস এটা, আর এটা স্পিসিস। জেনাসের নিচে সেপারেট আন্ডারলাইন, স্পিসিসের নিচে সেপারেট আন্ডারলাইন। এগুলো ক্লাস 11-এর টপিক, তাও একবার বলে দিচ্ছি এই জন্যই, কারণ এগুলো থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের এমসিকিউ কিন্তু ভুল যায়। যদি মনে রাখো তোমার উপকার, যদি মনে না রাখো তুমি বুঝবে তোমার জ্বালা, ঠিক আছে। তার নিচে দেখো এই নিজেরিয়া গোনোরি নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট কথাবার্তা লেখা আছে। কথাবার্তাগুলো অলরেডি ক্লাস 11-এর টপিকের রিলেটেড, তবু আমি একটুখানি ডিসকাস করি। তোমরা জানো ব্যাকটেরিয়া দু প্রকার হতে পারে, একটা হলো গ্রাম নেগেটিভ আর একটা হচ্ছে গ্রাম পজিটিভ। তো নিজেরিয়া গোনোরি হলো একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কেমন টাইপ দেখতে হয়? গোল গোল টাইপ হয়, অর্থাৎ কক্কাস। কেমন শেপেড হয়? এরকম ডিম্বাকার শেপেড, অর্থাৎ কক্কাস শেপেড হয়ে থাকে, ঠিক আছে। এটাই লেখা আছে, গ্রাম নেগেটিভ, ডিম্বাকার, কক্কাস থাকে এবং জোড়ায় জোড়ায় অবস্থান করে, কেমন এরকম, ঠিক আছে, জোড়ায় জোড়ায় অবস্থান করে, তাকে বলা হয় ডিপ্লোকক্কাস। ডি মানে কি? ডি দাই, এটাকে বলা হয়, এটা মানে দুই, ঠিক আছে। কক্কাস মানে কি? ডিম্বকার বা গোল, তাহলে দুটো এরকম ভাবে অবস্থান করে বলে একে বলা হয় ডিপ্লোকক্কাস। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? বলছে গোনোরিয়ায় অধিবিশের ক্ষমতা বাইরের লাইপোপলিস্যাকারাইড স্তরের উপর নির্ভর করে, আকার এরকম
হয়ে থাকে। আমরা জানি যে কোনো ব্যাকটেরিয়ার একটা নরমাল লেন্থ এই 0.1 থেকে শুরু হয় এবং 1 মাইক্রোমিটার পর্যন্ত জেনারেলি গিয়ে থাকে। ব্যাকটেরিয়া সব থেকে আকারে ছোট হয়ে থাকে যে কোনো জীবের মধ্যে। তো এটার ক্ষেত্রে এইটা যদি মনে রাখতে চাও এখান থেকে কি মনে রাখবে? মনে রাখবে একটাই জিনিস, সেটা হচ্ছে গোনোরিয়া রোগ সৃষ্টি করে, নিজেরিয়া গোনেরি। এরপরে এই গ্রাম নেগেটিভ, ডিপ্লোককাস, এগুলো মনে রাখতে চাইলে মনে রাখতে পারো। এমসিকিউ এর জন্য জেনারেলি তোমাদের বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট নয়, নিটের জন্য কিছু কিছু স্টুডেন্টরা মনে রাখে, তারা নিট দেবে তাই মনে রাখে, কম্পিটিটিভ এক্সাম দেবে তাই মনে রাখে। তোমরা যদি কম্পিটিটিভ এক্সাম দিতে চাও তাহলে মনে রাখতে পারো এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ডিপ্লোককাস, অর্থাৎ দুটো জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং দেখতে কেমন হয়? গোল টাইপ হয়ে থাকে। এবার প্রশ্ন, যে এই জীবাণুটা একটা আক্রান্ত থেকে আর একটা দেহতে যে গেল, একটা আক্রান্তের থেকে আর একটা দেহতে যে গেল, যাবার কতদিন পর এই গোনোরিয়া রোগটা সেই মানুষটা যে সুস্থ ছিল তার দেহে কবে প্রকাশ পাবে, কতদিন পর বৈশিষ্ট্যগুলো আসবে? মোটামুটি 2 থেকে 5 দিন পর। কতদিন পর? 2 থেকে 5 দিন পর বৈশিষ্ট্যগুলো দেখা যাবে। এই যে 2 থেকে যে 5 দিন টাইম নেয় এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড মানে কি? এই নিজেরিয়া গোনোরি অসুস্থ ব্যক্তির রক্তে ছিল, সেখান থেকে রক্তে বা দেহতে ছিল, সেখান থেকে সুস্থ ব্যক্তির রক্তে যৌন ক্রিয়ার ফলে গেল, সেই বডিতে যাবার পর নিজেরিয়া গোনোরি 2 থেকে 5 দিন টাইম নেবে নিজের বৈশিষ্ট্যকে প্রকাশ করার জন্য। এই 2 থেকে 5 দিন যে তার শরীরের মধ্যে যে কাজ করবে এটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ এই সময়টায় ও নিজের মধ্যে কাজ করে তারপর বৈশিষ্ট্যগুলো তুলে ধরবে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? কি কিভাবে রোগের সঞ্চার হতে পারে আবারও বলে দিচ্ছি বারবার। এই ধরনের এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা ভেনেরিয়াল ডিজিজ, যৌন সংসর্গ, আক্রান্ত ব্যক্তির বাথরুম ব্যবহার, আক্রান্ত রোগীর বিছানা ইত্যাদির মাধ্যমে যেতে পারে। আবারও কি বললাম? যে এইডস এবং হেপাটাইটিস, এইডস এবং হেপাটাইটিস মানুষের মেলামেশা বা তার জিনিসপত্র ইউজের জন্য হয় না, কিন্তু বাকি রোগ যেমন গোনোরিয়া, সিফিলিস, এই সমস্ত রোগগুলো একটা মানুষের কিন্তু ব্যবহারকৃত জিনিসপত্র ইউজের মাধ্যমে হতে পারে। তাহলে কোনো একটা মানুষের যদি কি হয়, গোনোরিয়া হয়, তার যদি আক্রান্ত বিছানা, তার জামা কাপড়, তার বিভিন্ন ধরনের জিনিসপত্র যদি তুমি ইউজ করো এবং সেই জিনিসপত্রতে যদি নিজেরিয়া গোনোরি থাকে, থাকাটা স্বাভাবিক। যে আক্রান্ত তার বডি থেকে যদি এরকম পুঁজ বেরোয় তাহলে এই পুঁজগুলো তার বডিতে যেমন লাগবে তার জামা কাপড়েও লাগবে, তার বিছানাতেও লাগবে। তাহলে ওই বিছানা যদি তুমি কোনোভাবে ইউজ করো তোমার কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং যে সমস্ত বন্ধুরা তোমাদের এরকম মাল্টি পার্টনার ইউজ করে তাদের বাড়ি যাওয়া, তাদের বিছানাপত্র ইউজ করা, তাদেরকে ছোঁয়া একটুখানি অ্যাভয়েড করো। কারণ বিনা কারণে তুমি কিছু না করে এই ধরনের সুন্দর গিফট পাবে, কদিন পর দেখবে তোমার যে শিশ্ন সেখানে এরকম ক্ষত হয়ে গেছে, পুঁজ বেরোচ্ছে, অথবা মহিলাদের জননাঙ্গ বা যোনি থেকে এরকম ধরনের পুঁজ বেরোচ্ছে। তাহলে এই ধরনের ফ্রি গিফট যদি না পেতে চাও, তোমাদের মধ্যে যে সমস্ত বন্ধুরা মাল্টি পার্টনার অর্থাৎ বহুজনের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে ইন দ্য সেন্স সেক্স করে বেড়ায়, তাদের থেকে একটুখানি দূরত্ব মেনটেন করো, তা নাহলে ফ্রি অফ কস্ট তুমি কিন্তু এই ধরনের একটা গিফট পেতে পারো। সুতরাং মনে রাখবে লক্ষণ কি কি দেখা যাবে এই সমস্ত রোগের ক্ষেত্রে। পুরুষদের শিশ্ন থেকে পুঁজ বেরোবে। কি বেরোবে? পুঁজ। এই দেখো একটা শিশ্ন থেকে পুঁজ বেরোচ্ছে, শিশ্নের উপরটা ক্ষত হয়ে গেছে, গ্ল্যান্স পেনিসটা। তো এই বৈশিষ্ট্যগুলো পুরুষদের ক্ষেত্রে দেখা যাবে। একটা মহিলার ক্ষেত্রে কি দেখা যাবে? তার ক্ষেত্রে দেখা যাবে যে যৌন যে অঙ্গ আছে অর্থাৎ ভ্যাজাইনা বা যোনি, সেখান থেকে এই পুঁজের মতো কিছু সিক্রেশন আসবে এবং সিক্রেশন আসার সঙ্গে মহিলা যদি মূত্র ত্যাগ করতে যায় প্রচুর জ্বালা জ্বালা অনুভব হবে। তাহলে মূত্রের সময় জ্বালা হবে, এটাকে বলা হয় বার্নিং মিকচুরেশন। কি বলা হয়? বার্নিং মিকচুরেশন। মূত্র ত্যাগ করতে গেলে এত জ্বালা হবে যে তার জননন্দের চারপাশে প্রচুর ব্যথা অনুভব হবে, কারণ মূত্রটা বেরোতেই পারবে না। কারণ বেরোয় না কেন? কারণ জননঙ্গটার চারপাশেতে ইনফেকশনটা আসে এবং সেখানে ব্যাকটেরিয়া ক্ষত করে দেয়, কোষ বা টিস্যুগুলোকে ক্ষত করে দেয়। সেই জায়গায় মূত্র গিয়ে লাগলেই কি হবে? জ্বালা হবে। কারণ মূত্রের নেচার কেমন? অ্যাসিডিক নেচার। কেমন হয়? অ্যাসিডিক নেচার। এই অ্যাসিডিক নেচারের কারণেই ওই টিস্যুতে গিয়ে ডাইরেক্ট লাগলে কি হবে? জ্বালা জ্বালা অনুভব হবে। তাহলে এগুলো হচ্ছে লক্ষণ। এই ধরনের লক্ষণ যদি তোমাদের কারোর মধ্যে থাকে, যদি পুঁজ বেরোয় বা জ্বালা জ্বালা করে মূত্র থাকার সময়, অবশ্যই গাইনোকোলজিস্ট ডাক্তার অবশ্যই দেখাবে। যদি মনে হয় যে ডাক্তার ফাক্টর কিছু নেই, গভর্নমেন্ট হসপিটালে এসে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে দেখাবে। এগুলো কিন্তু খুব ভালোভাবে ট্রিটমেন্ট হয়, সিরিয়াসলি ট্রিটমেন্ট করা হয়ে থাকে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এবার কারো যদি বাই চান্স হয়ে গেল এই রোগটা, তখন কিভাবে প্রতিকার করবে, কিভাবে দমন করবে সেগুলো লেখা আছে। নর্মাল জিনিস দেখে নাও। প্রতিকার বা দমন মানে কি? তোমার না হওয়ার সম্ভাবনা কিভাবে থাকবে? 1 নম্বর, অবাঞ্ছিত যৌন সংসর্গ এড়িয়ে চলবে। অর্থাৎ তুমি যেখানে জানো না, যাকে চেনো না, তার সঙ্গে হঠাৎ করে গিয়ে লাগিয়ে দিও না। অ্যান্টিবায়োটিক চিকিৎসার মাধ্যমে এটা রোগ নিরাময়। অ্যান্টিবায়োটিক কি ইউজ করা হয়? স্টেপসোমাইসিন, ঠিক আছে, সিপ্রোফ্লক্সাসিন, এইগুলোকে জেনারেলি ইউজ করা হয় থাকে অ্যান্টিবায়োটিক হিসাবে। তোমার অ্যান্টিবায়োটিকের নামগুলো জাস্ট শুনে রাখো, কাজের কিছু নেই। কারণ তুমি নিজে থেকে প্রেসক্রাইব করে এই ওষুধগুলোকে নিও না, কারণ কোনো কাজ হবে না। বৈশিষ্ট্য দেখে তারপর ডাক্তার ডায়াগনোস করলে তারপর তিনি ট্রিটমেন্ট করবেন। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এবার গোনোরিয়া রোগ সম্পর্কে যখন জেনে নিয়েছি, এবার সিফিলিস রোগ সম্পর্কে জানবো। গোনোরিয়া যেমন ছিল সিফিলিস কম বেশি সেম। এটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, গোনোরিয়াও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে সিফিলিসের ক্ষেত্রে যে জীবাণু সিফিলিস রোগ করে তার নাম হলো ট্রিপোনোমা প্যালিডাম। কি নাম? ট্রিপোনোমা প্যালিডাম।
এখান থেকে একটা এমসিকিউ খুব সুন্দর দিয়ে থাকে, সেটা হচ্ছে যে ট্রিপোনোমা প্যালিডাম, এটা তো একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, কিন্তু ব্যাকটেরিয়ার আকৃতি কেমন, এটা ক্লাস 11 এর সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে স্পাইরোকিটা। কি হয়ে থাকে? স্পাইরোকিটা। এটাকে আমি ডবল স্টার লাগালাম, আর ট্রিপোনোমা প্যালিডামকে আমি ট্রিপল স্টার লাগালাম। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ট্রিপোনোমা প্যালিডাম কেমন, তোমার অ্যান্সার হবে স্পাইরোকিটা। কি হবে? স্পাইরোকিটা। মানে কি? এরকম টাইপ হয়ে থাকে, স্পাইরাল শেপেড হয়ে থাকে, সরু প্যাঁচালো, সরু এবং প্যাঁচালো হয়ে থাকে। এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ হিসাবে তোমাকে আমি দাগ দিয়ে রাখলাম। যদি তোমাদের মনে থাকে অ্যান্সারগুলো যেন সঠিক করে দিয়ে আসো, কারণ আমি একদম পয়েন্ট টু পয়েন্ট বলছি যে এগুলোই পরীক্ষাতে জিজ্ঞাসা করবে। তারপরেও যদি অ্যান্সার না করতে পারো তাহলে তো আমার আর কিছু করার নেই বাবা, ঠিক আছে, মনে থাকে যেন। এবার এই সিফিলিস সম্পর্কে আমি একটা গল্প বলেছি, বারবার এই জন্যই অ্যাডভাইস দিচ্ছি, ওই চ্যানেলতে গিয়ে ওটাকে ভিজিট করবে, কারণ ওটা জীবনের সঙ্গে জড়িত। তোমরা ভালো করে জানলে তারপর বুঝতে পারবে যে একটা সাধারণ মানুষের, একটা সাধারণ ছেলের জীবন কিভাবে কম বয়সে নষ্ট হয়ে যায় এই অবাঞ্ছিত কাজকর্মগুলো করার কারণে, যৌন সংসর্গে যাওয়ার জন্য, ঠিক আছে, যৌন স্বর্গতে যাবে একদম। ঠিক আছে, চলো। ইনকিউবেশন পিরিয়ড কতদিন, অর্থাৎ সিফিলিস আক্রান্ত কোনো পার্টনারের সঙ্গে যদি যৌন ক্রিয়া করা হয় কতদিন পর তার হবে ইনকিউবেশন পিরিয়ড? মোটামুটি 10 থেকে 90 দিন, ঠিক আছে, 10 থেকে 90 দিন। অতএব কোনো একটা আক্রান্ত ব্যক্তি যদি চায় তোমাকে কিন্তু প্রোটেক্ট করতে পারে, কারণ তার বৈশিষ্ট্য আসার পরে তারপরে যদি সে নিজের স্বেচ্ছায় তোমার সঙ্গে সেক্স করে তাহলে কিন্তু মুশকিল। যেমন ওই ঘটনাটা আমি শুনেছি, ওখানে যে ছেলেটা যার সঙ্গে সেক্স করতো সেই মেয়েটা কিন্তু অলরেডি সিফিলিসের ট্রিটমেন্টে ছিল, তার সত্ত্বেও ছেলেটাকে বলেনি, বিন্দাস 3 মাস ধরে সেক্স করিয়েছে, তারপরে ছেলেটাকে সিফিলিস গিফট দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। এই ধরনের ঘটনা কিন্তু বহু সময় ঘটে থাকে, খুব সাবধানে থাকবে, খুব ভালো করে থাকবে। রোগের বিস্তার কি করা হয়? আবারও বলছি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে আক্রান্ত ব্যক্তি থেকেই যাবে, জেনারেলি ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া এই রোগটা এমন একটা রোগ যেটা মায়ের দেহ থেকে বাচ্চার দেহেও কিন্তু যেতে পারে, প্লাসেন্টা ভেদ করে যেতে পারে। এটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। মায়ের থেকে প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণে বিস্তার লাভ করতে পারে। তোমাকে যদি দেয় কোন রোগ বিস্তার লাভ করতে পারে, এই সিফিলিস রোগ কিন্তু মায়ের প্লাসেন্টা ভেদ করে যেতে পারে। কারণ কোশ্চেন হবে গোনোরিয়া কি করতে পারে? না, গোনোরিয়া জেনারেলি করে না। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আক্রান্ত ব্যক্তি রোগীর যৌন জনন হতে পারে, অথবা মা যদি আক্রান্ত হয় ছেলের দেহ কিন্তু যেতে পারে। আমি যখন ওপিডিতে ছিলাম তখনই একটা মাও এসেছিল, প্রেগনেন্ট মহিলা যার এই সিফিলিস আছে, মাটার 2 থেকে 3 মাস মানে প্রেগনেন্সি আছে, 2 থেকে 3 মাস বলছি, সরি 25 উইকস মানে প্রায় 6 মাসের কাছাকাছি চলে গেছে, 6 মাস পার হয়ে গেছে। তো ওই মহিলাটার কি ছিল না, সিফিলিস হয়েছে। সেও কিন্তু রেগুলারলি তার ট্রিটমেন্ট করাতে আসতো, অর্থাৎ পেনিসিলিন নিতে আসতো, ঠিক আছে। তাহলে ওই মহিলাটা যদি পেনিসিলিন বা ট্রিটমেন্ট না নেয় কি হবে? ওর যে বাচ্চাটা আছে সেই বাচ্চারাও কিন্তু সিফিলিস আক্রান্ত হয়ে যাবে দুনিয়াতে আসার আগেই, অর্থাৎ তার মায়ের প্লাসেন্টা ভেদ করে ওই বাচ্চাটা দেহে কিন্তু রোগ চলে যাবে। এর লক্ষণ কি? এটার কেমন লক্ষণ? গোনোরিয়ার যেমন দেখেছো কম বেশি সেমি, কিন্তু এখানে কি হয়ে থাকে না, ছোট ছোট ফোঁসার মতো পড়ে থাকে। কি পড়ে? ছোট ছোট ফোঁসা। কোথায় পড়বে? একদম যেখানে জননাঙ্গ আছে, যেখানে পায়ু ছিদ্র আছে, তার চারপাশে পুরো জায়গাটাকেই জেনারেলি নিয়ে নেয়, ঠিক আছে। এছাড়া কোথায় হতে পারে? মুখের চারপাশে হতে পারে, এই যে মুখ আছে না আমাদের, এই মুখের চারপাশে হতে পারে। এছাড়া কোথায় হতে পারে? জননাঙ্গ যেটা আছে, পেনিস ছেলেদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যোনি, এর চারপাশেও কিন্তু হতে পারে। আর একটা তো জিনিস তো অবশ্যই জানোই, সেটা হচ্ছে কি হবে বলো, যে মূত্রত্যাগের সময় জ্বালা জ্বালা অনুভব হবে। তাহলে কি দেখো, মিউকাস পর্দা, জননঙ্গে এবং পায়ুর চারপাশে ক্ষত হতে পারে, অনেক সময় মুখের চারপাশে হতে পারে। সুচিকিৎসা না হলে হৃৎপিণ্ড আক্রান্ত হয়, বন্ধাত্ব দেখা যায়, অন্ধত্ব এবং পক্ষাঘাত হতে পারে। তাহলে এই রোগটা, সিফিলিস রোগটা, এর কিন্তু পরিস্থিতি ভয়ানক হতে পারে যদি ট্রিটমেন্ট না করানো হয়। তাহলে এই ধরনের বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে দেখতে পাও, ইনক্লুডিং তোমাদের মধ্যে, সোসাইটিতে পুরো ছড়িয়ে বেড়ানো কিছু নেই যে আমার সিফিলিস হয়েছে আমাকে মেডেল গিফট করো, না, ওই রকম ভাবে চিল্লে লাভ নেই। ডাইরেক্ট হসপিটালে আসবে, এসে ট্রিটমেন্ট করাবে ভালো করে, যাতে এই ধরনের ভবিষ্যতে রোগগুলো না হয়। অর্থাৎ সিফিলিস হলে মানুষ মারা যায়, তুমি যাতে মারা না যাও সেই জন্য ট্রিটমেন্টটা ভালো করে করবে। আবার কি এর প্রতিকার বা দমন কিভাবে সম্ভব? আবার বলছি, স্বামী স্ত্রী ব্যতি রেখে অন্য কারোর সঙ্গে করবে না। যদি অন্য কারোর সঙ্গে করতেই হয় তাহলে অবশ্যই কন্ডোম ইউজ করবে। কারো যদি স্বভাবে থাকে সে তো করবেই, আমি তো 1000বার বললেও তো মানা শুনবে না সে। নিজের বউকে চিট করে যদি কেউ অন্য কারোর সঙ্গে করে, সে কি আমার মানা শুনবে? সে তার নিজের ঘরের লোকের মানা শুনছে না। তাহলে প্রতিকার কি কি হতে পারে? স্বামী স্ত্রী ব্যতি রেখে অন্য কারোর সঙ্গে যদি না করে, যদি করে কমসে কম যেন কন্ডোম মিনিমাম ইউজ করে। আর যদি রোগ হয়ে যায় যেন অবশ্যই অ্যান্টিবায়োটিক নেই, অর্থাৎ ডাক্তারকে দেখিয়ে যেন ট্রিটমেন্ট করায়। সেই সঙ্গে সঙ্গে যে ট্রিটমেন্ট চালানো হবে সেই ট্রিটমেন্ট যেন নির্লজ্জায়, একদম নির্দ্বিধায় যেন রেগুলার গিয়ে ট্রিটমেন্ট করায়, নাহলে তোমার তো থাকছেই, তোমার থেকে আরো 10 জনে কিন্তু ছড়িয়ে যেতে পারে। তাহলে কি লেখা আছে দেখো, স্বামী স্ত্রী ব্যতি রেখে যাতে যৌন মিলন পরিহার করায়। যৌন মিলন যদি কারো করতেও ইচ্ছা যায় যেন অবশ্যই কন্ডোম ব্যবহার করে। তারপরে কি অ্যান্টিবায়োটিক চিকিৎসা যেন নাই। আর কি নাই? পেনিসিলিন। এই বারবার বলছি, পেনিসিলিনটা কোথায় দেওয়া হয়? একটা ছেলে বা মহিলা পাছাতে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? পাছায়। এবং এই পেনিসিলিনের প্রচুর সাইড এফেক্ট হয়। মাঝে মধ্যে আমি বলি না যে পেনিসিলিনে অ্যানাফাইলেক্টিক রিয়াকশন হতে পারে, তখন কিন্তু মানুষ মাঝে মধ্যে মারাও যায়। কি হতে পারে? মারাও যায়। সেই জন্য খুব ভালো করে আগে পেনিসিলিনের টেস্ট করানো হয়, টেস্ট করে দেখা হয় যে ওর বডিতে রিয়াকশন আসছে কিনা। অনেকবার পেনিসিলিন নিলেও যে এবারে দেবো সেইবারে তো টেস্ট করা হয়, টেস্ট করি আগে দেখা হয় 10-15-20 মিনিট যে তার বডিতে পেনিসিলিনের কোনো রিয়াকশন আসছে কিনা। যদি রিয়াকশন না আসে তারপর পাছাতে ফাটাস করে দিয়ে দেয়
পেনিসিলিন। ক্লিয়ার হয়ে গেছে? সিফিলিস রোগ সম্পর্কে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করতে পারো। আমরা যাব নেক্সট স্লাইড, যেটা সবথেকে ইন্টারেস্টিং, অর্থাৎ এইডস বা এইচআইভি। বলো এখান থেকে কোনো রকম কিছু ডাউট আছে কিনা? এরপর যে রোগটা নিয়ে আমরা ডিসকাস করব সেই রোগটার নাম আমাদের সবার পরিচিত, তার নাম হলো এইডস, যার ফুল ফর্মটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অবশ্যই এখানে ট্রিপল স্টার আমি দিয়ে রাখলাম, কারণ খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। শুধু জিজ্ঞাসা করবে যে এইডস এর ফুল ফর্ম বলো, এটাকে ম্যাক্সিমাম জন আবার অ্যান্সার করতে পারবে না। নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। সিনড্রোম শব্দের অর্থ কি? সিনড্রোম মানে মনে রাখবে, যখনই কোনো রোগের শেষে থাকবে সিনড্রোম, তার মানে কি সেটা শুধু একটা রোগ না, সেগুলো অনেকগুলো সিমটম বা অনেকগুলো রোগকে একসঙ্গে মিলিয়ে এই বৈশিষ্ট্য যদি দেখায় তখন তাকে বলা হয় সিনড্রোম। বুঝতে পেরেছো না? বুঝতে পারোনি? যেমন কথার জন্য বলছি, আমার চ্যানেলের নাম বায়োলজি শেখো। আমি যদি শুধু বায়োলজি পড়াই তার জন্য বায়োলজি শেখো নামটা পারফেক্ট, কিন্তু আমার চ্যানেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা ফাংলা সব যদি পড়ানো লাগে, মানুষ এসে প্রথমে বুঝতে পারবে যে বায়োলজি শেখো কি জিনিস, তখন নামটা চেঞ্জ করে এমন টাকা হওয়া উচিত যেটার ফলে বুঝতে পারবে যে এখানে সব সাবজেক্ট পড়ানো হয়। তাহলে আমার চ্যানেলের নামটা আমি চেঞ্জ করতে পারছি না, কিন্তু এইডস এর ক্ষেত্রে নাম চেঞ্জ করা দরকার ছিল, তাই চেঞ্জ করে রাখা হয়েছে অ্যাকিউট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। সিনড্রোম মানে কি? এখানে অনেকগুলো রোগের বৈশিষ্ট্য এখানে একসঙ্গে দেখা যাবে, অনেকগুলো রোগের বৈশিষ্ট্য এখানে একসঙ্গে দেখা যাবে। অর্থাৎ এইডস হলে বহু সিমটম অন্যান্য রোগের যেগুলো দেখতে পাই সেগুলো এখানে চলে আসে। ওই জন্য এইডস খুব ভয়ঙ্কর একটা রোগ। বুঝতে পেরেছো? এইডস খুব ভয়ঙ্কর একটা রোগ। সেই জন্য কারো যদি এইডস হয়ে থাকে সে তো কোনোদিন সুস্থ তো হবেই না, হতে পারে তার বাঁচার লাইফটাকে আমরা বাড়াতে পারি। সেই জন্য একটা জিনিস সবসময় বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কার জন্য ইউজ করা হয়? এইডস এর জন্য। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ তুমি এমন কারোর সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়িয়েই না, প্রিভেন্ট করে রাখো, প্রতিকার করে রাখো, যাতে তোমার ওই রোগটাই না হয়। রোগটা হয়ে গেলে তোমার কিওর হওয়ার সম্ভাবনা একদম নেগলিজিবল, মানে তুমি পুরোপুরি সুস্থতা একদম হবে না, পুরোপুরি সুস্থ একদম হবে না। হতে পারে তোমার লাইফ এক্সপেক্টেন্সি একটু বেড়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? হতে পারে তুমি ট্রিটমেন্ট না করালে 1 বছরে মরে যেতে, এইডস হয়ে গেছে, তুমি ট্রিটমেন্ট করিয়ে 5-10 বছর পর্যন্ত এক্সট্রা বাঁচতে পারো। ক্লিয়ার হয়ে গেছে না? হয়নি? এতটা পর্যন্ত আমার কাছে ডেটা আছে। যদি কারো মনে হয় যে না স্যার আমার এখানে একটা লোক আছে তার ছোটবেলায় এইডস হয়েছিল এখনো বেঁচে আছে, তাহলে তোমার ওটা কমেন্ট বক্সে তুমি জানাবে। আমার জানা যতটুকু আছে, লাইফ এক্সপেক্টেন্সি ম্যাক্সিমাম 5 থেকে 10 বছর পর্যন্ত বাড়ানো যায়। কারণ কি? এটা এমন একটা সেলকে ইনফেক্ট করে, এমন একটা সেলকে এটা গিয়ে নষ্ট করে যে সেলটা আমাদের শরীরের পুরো অনক্রমতাকে বজায় রাখে। সেই সেলটার নাম কি তোমরা বলতে পারবে? সেলটার নাম হলো লিম্ফোসাইট। কি নাম? লিম্ফোসাইট, ম্যাক্রোফাজ, এদেরকে গিয়ে ইনফেক্ট করে। এই সেলগুলোকে যদি ইনফেক্ট করে দেয় তাহলে আমাদের বডিতে যে কোনো জীবাণু খুব সহজে প্রবেশ করে যেতে পারবে। আর আমাদের বডিতে কোনো জীবাণু যদি সহজে প্রবেশ করে যায় তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকবে না অসুস্থ? অফকোর্স অসুস্থ হবে। কোনো জীবাণু যাবে, সে গিয়ে নিজের বৈশিষ্ট্য দেখাবে, নিজের বৈশিষ্ট্য যখনই দেখাবে তখনই তার কি হয়ে যাবে বলো? কোনো বৈশিষ্ট্য যখনই দেখাবে তখন তার কি হয়ে যাবে বলো? শরীরে বিভিন্ন ধরনের রোগ আসবে। বিভিন্ন ধরনের রোগ আসলেই তখনই আমরা তাকে একত্রে কি বলবো? সিনড্রোম। সেই জন্য এইডস এর ক্ষেত্রে আমরা কি বলে থাকি? নাম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তার মানে কি? বডিতে অনাক্রমতা, অর্থাৎ ইমিউন যে সিস্টেম, ইমিউন মানে কি? অনাক্রমতা, ডেফিসিয়েন্সি হয়ে যাবে, মানে কি? অভাব হয়ে যাবে। অর্থাৎ তোমার বডি বিভিন্ন প্যাথোজেন থেকে নিজেকে রক্ষা করতো, এখন এই অনাক্রমতা সিস্টেম, ইমিউন যে সিস্টেম বা ইমিউনিটি, এটা কি হয়েছে? ডেফিসিয়েন্সি হয়ে যাবে, মানে কমে যাবে, অভাব হয়ে যাবে। তারপরে যদি অভাব হয়ে যায় তাহলে শরীরে বিভিন্ন প্যাথোজেন একসঙ্গে ঢুকে যাবে, এবং ঢুকে গেলেই বিভিন্ন রোগ একসঙ্গে মানুষটাকে ঝেঁকে ধরবে। অনেক রোগ একসঙ্গে যখনই হবে তখন তাকে আমরা কি বলবো? সিনড্রোম। তখন আমরা তাকে কি বলবো? সিনড্রোম। এবার এই জিনিসটা অ্যাকোয়ার্ড, অর্থাৎ অর্জন করা হয়, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স করলে জীবাণু আসলো, তারপরে এটা হয়ে থাকে, তাই একে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই রোগটার নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই রোগটা একটা বিশেষ প্রকার ভাইরাসের জন্য হয়ে থাকে, তার নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা একটা ভাইরাস ঘটিত রোগ, অলরেডি পড়ে এসেছি তোমাদেরকে। তাহলে এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে এইডস রোগ হয় কোন জীবাণুর কারণে? তোমার অ্যান্সার হবে এইচআইভি। আমরা বারবার এইচআইভি এইডস আলোচনা করি, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনটা প্যাথোজেনের নাম আর কোনটা রোগটার নাম। মনে রাখবে, রোগটা যে হলো তার নাম হলো এইডস, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই রোগটা যে করবে সে ভাইরাস বা প্যাথোজেনের নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাকে শর্ট ফর্মে কি বলা হয়? এইচআইভি। কি বলা হয়? এইচআইভি, হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। যেমন ভাবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোমের নাম মুখস্থ রেখেছো, একইভাবে এইচআইভিরও তোমাদেরকে নাম মুখস্থ রাখতে হবে, তার নাম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাকে শর্ট ফর্মে কি বলা হয়? এইচআইভি। বারবার বলছি, এই জন্যই বলছি কারণ বহু ছেলে গিয়ে ভুল করে দিয়ে আসবে যে এইডস এর জীবাণুর নাম কি, তখন এইচআইভি আর না লিখে অন্য কিছু লিখে দেবে, অথবা লিখে দেবে যে এইচআইভি হলো একটা রোগ, প্যাথোজেন না লিখে। বুঝতে পেরেছো? এই ভুলগুলো যেন না হয়। রোগটার নাম কি? এইডস, আর প্যাথোজেনের নাম কি? এইচআইভি। ক্লিয়ার হয়ে গেছে না? হয়নি?
হয়ে গেছে না হয়নি? ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? বোঝা গেছে? তাহলে প্যাথোজেনের নাম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। বোঝা গেছে না যায়নি? এবার এই এইচআইভি যে রোগটা আছে, এইচআইভি যে রোগটা আছে, এই এইচআইভি যে রোগটা বলছি, তোমাদেরকে বারবার রোগ বলতে গিয়ে আমারও রোগ বেরিয়ে গেছে। এইচআইভি যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য নিয়ে ক্যারি করে। এই বিশেষ ধরনের বৈশিষ্ট্য ক্যারি করার জন্যই এই রোগটা খুব খাতারনাক। এই বিশেষ ধরনের বৈশিষ্ট্যর মধ্যে কি আছে? এর মধ্যে একটা বিশেষ ধরনের উৎসেচক আছে, যে কি করে না আরএনএ থেকে ডিএনএ তৈরি করে দেয়। জেনারেলি আমাদের বডিতে কি হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আমাদের বডিতে আরএনএ থেকে ডিএনএ তৈরি কোনো পদ্ধতি কাজ করে না, শুধুমাত্র ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। কিন্তু এই ভাইরাসটা এমন একটা উৎসেচক ক্যারি করে যে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে দেয়। তাহলে আমাদের বডিতে নর্মালি আমরা কি দেখি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে। ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতির নাম কি? ট্রান্সক্রিপশন। কি নাম? ট্রান্সক্রিপশন। আর এই ট্রান্সক্রিপশন পদ্ধতি হওয়ার জন্য যে হরমোনটার যে হরমোন বলছি, যে উৎসেচকের প্রয়োজন, তার নাম হচ্ছে ট্রান্সক্রিপ্টেজ। কি নাম? ট্রান্সক্রিপ্টেজ। কিন্তু এই যে ভাইরাসটা এইচআইভি, ও কি করে? আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। তাহলে ট্রান্সক্রিপশনের বিপরীত যায়, সেই জন্য একে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আরটি লিখলাম। কি লিখলাম? রিভার্স ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশনে যে উৎসেচক হেল্প করছিল, তার নাম হচ্ছে ট্রান্সক্রিপ্টেজ। তার নাম কি? ট্রান্সক্রিপ্টেজ। আর আরএনএ থেকে ডিএনএ তৈরি রিভার্স ট্রান্সক্রিপশনে যে হেল্প করবে, তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। অর্থাৎ ট্রান্সক্রিপশনে হেল্প করবে ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপশনে হেল্প করবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। কে হেল্প করবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই বিশেষ ধরনের উৎসেচকটা থাকার কারণেই এই বডিতে গিয়ে এত পাওয়ারফুল হয়ে যায়, বডিতে গিয়ে এত পাওয়ারফুল হয়ে যায় যে বডি ওকে চিনতেই পারে না যে অন্য একটা জীবাণু অন্য একটা জায়গা থেকে ও এসেছে। তাহলে এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট, এই উৎসেচকটা এই জীবাণুর জন্য এতটা ইম্পর্টেন্ট যে গোটা শরীরের মধ্যে একবার ঢুকে গেলে ও পুরো রাজ করে বেড়ায়। তাহলে মনে গেছে? কি মনে থাকবে? না এর মধ্যে থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক। কি থাকে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক। এটা বিশাল ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোমাদেরকে জিজ্ঞাসা করবে এর মধ্যে কি থাকে, তোমাদের অ্যান্সার হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এবার এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক থাকলে কাজ কি হয়? কাজ হয় এইচআইভি যে ভাইরাসটা থাকে, ওর মধ্যে যে জেনেটিক মেটেরিয়াল থাকে, সেটা হচ্ছে আরএনএ প্রকৃতির। এর মধ্যে যে থাকে সেটা হলো আরএনএ প্রকৃতির। এই আরএনএ প্রকৃতির ভাইরাসের যে জেনেটিক মেটেরিয়ালটা, ওটা মানুষের বডিতে যখন আসবে, এসে এই আরএনএটা মানুষের বডির যে ডিএনএ, তার মতো পরিণত হয়ে যাবে। কার মতো পরিণত হয়ে যাবে? মানুষের বডিতে যে ডিএনএ, তার মতো পরিণত হয়ে যাবে। তার মতো রেপ্লিকেশন করবে এবং ট্রান্সক্রিপশন করে প্রোটিন তৈরি করতে পারবে। নিজের কি করতে থাকবে? নিজের প্রোটিন তৈরি করতে থাকবে। এই যে নিজের প্রোটিন যখনই এই ভাইরাসটা ফ্রিতে নিজে তৈরি করবে, তখনই কি হবে? তার নিজের বৈশিষ্ট্যগুলো এই মানুষটার শরীরে প্রকাশ পেতে থাকবে। কি হতে থাকবে? মানুষের শরীরে প্রকাশ পেতে থাকবে। প্রচুর ডিটেলসে ডিএনএ থেকে আরএনএ গেলাম না, কারণ এটাই নিটের ক্লাস করাচ্ছি এবং এরপরে নিটের এনসিইআরটি লাইন বাই লাইন পড়াবো। ক্লিয়ার হয়ে গেছে? এনসিইআরটি লাইন বাই লাইন পড়াবো। এনসিইআরটিতে একটা বড় ছক দেওয়া আছে এরকম, কিভাবে আরএনএ মানুষের শরীরে প্রবেশ করে, ডিএনএ তে ইনকর্পোরেট করে এবং ডিএনএ থেকে নিজের মতো কি করে কাজ করায়, সেটা সেখান থেকে পড়াবো। সেই জন্য ওই ছকটাকে এখানে তুলে ধরে নিয়ে আমি এনসিইআরটি লাইন বাই লাইন ফ্রিতেই পড়াবো ইউটিউবেতে এই চ্যাপ্টারটা, তখন তো সেখান থেকে দেখতে পেয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ভাইরাস কি করে? নিজের আরএনএ কে ওই প্রাণীর দেহে বা মানুষের দেহে ঢোকায় এবং সেখানে গিয়ে আরএনএ থেকে নিজের ডিএনএ তৈরি করে। এই ডিএনএটা পরবর্তীতে গিয়ে মানুষের ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে যায়। মানুষের ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে গেলে মানুষ তারপরে ডিএনএ থেকে আরএনএ তৈরি করে, আরএনএ থেকে প্রোটিন তৈরি করে এবং সেখান থেকে নিজের বৈশিষ্ট্যগুলো চলতে থাকে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এইভাবে চলতে থাকে। সেই জন্য একে বলা হয় রেট্রোভাইরাস। কি বলা হয় একে? রেট্রোভাইরাস। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সুতরাং দুটো ইম্পর্টেন্ট এমসিকিউ, একটা হলো রেট্রোভাইরাস, 2 নম্বর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। বিশাল ইম্পর্টেন্ট। যদি মনে রাখতে আরেকটা এমসিকিউ চাও, সেটা হচ্ছে একতন্ত্রী ধনাত্মক সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে। দুটি একই প্রকারের একতন্ত্রী ধনাত্মক সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যুক্ত হয়ে থাকে কি? এইচআইভি। সুতরাং এখানে যে এই 3টে লাইন লেখা আছে, এই 3টে লাইন খুবই ইম্পর্টেন্ট, একদম ভালোভাবে মনে রাখবে। আর একটা জিনিস আমি কি বললাম, এর নামই হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি। অর্থাৎ যে সেলগুলো আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে কাজ করায়, তার বিরুদ্ধে কে কাজ করে, সেই সেলটাকে নষ্ট করে দেয়, তার নাম কি? লিম্ফোসাইট। এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তোমাদেরকে যে জিজ্ঞাসা করে যে এইচআইভি এসে কোন সেলকে প্রথমে যে ডাইরেক্টলি নষ্ট করে দেয়, তোমার অ্যান্সার হবে লিম্ফোসাইট। কি অ্যান্সার হবে? লিম্ফোসাইট। এর সঙ্গে ম্যাক্রোফাজকেও কিন্তু নষ্ট করে থাকে। ম্যাক্রোফাজও ইমিউন সিস্টেমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তোমরা জানো নিশ্চয়ই ম্যাক্রোফাজ কি? ডব্লিউবিসির একটা রূপান্তর ম্যাক্রোফাজ হয়ে থাকে, বড় হয়ে গেলে ম্যাক্রোফাজে পরিণত হয়। ক্লিয়ার হয়ে গেছে? এত পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে জানা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর একটা জিনিস একটুখানি বলে দিই, এইডস রোগটা জেনারেলি মানুষের মধ্যে বেশি ছড়ায় না, কিন্তু এর মানে এটা নয় যে সোসাইটিতে এইডস এর
রোগী নেই। এইডসের রোগী প্রচুর রয়েছে এবং যথেষ্টই রয়েছে। এইডসের রোগী প্রচুর রয়েছে এবং যথেষ্ট রয়েছে। এই রোগটার ইতিহাস বলতে গেলে এটা জেনারেলি সমকামী যারা হয়, ছেলে বা মেয়ে, ছেলে যদি সমকামী হয়, মেয়েতে যদি সমকামী হয়, অর্থাৎ যারা গে বা লেসবিয়ান, তাদের মধ্যে এই রোগটার প্রসার জেনারেলি বেশি ঘটে থাকে। তাদের মধ্যে এই রোগটার প্রসার জেনারেলি বেশি ঘটে থাকে। কোনো আক্রান্ত যদি লেসবিয়ানের মধ্যে হয় তার মধ্যেও ঘটতে পারে। যদি আক্রান্ত নাও হয় তাদের মধ্যেও ঘটতে পারে। অর্থাৎ যারা সমকামী তাদের মধ্যে এইডস বা যে ধরনের জননগত যে রোগগুলো পড়ছি এদের ম্যাক্সিমাম কিন্তু প্রভাব আমরা দেখতে পাই। তাদের মধ্যেই আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম এই ধরনের রোগগুলোর আবির্ভাব দেখতে পাই। সুতরাং সমকামী যারা আছে তারা অবশ্যই এগুলো থেকে সাবধান। কারণ তাদের এগুলো কিন্তু নির্দ্বিধায় আসবে। খুব ভালো, ভালো রোগ, সুন্দর রোগ এগুলো আসবে কিন্তু। ঠিক আছে? তাহলে এই রোগটার ১ম আবির্ভাবও হয়েছিল আমেরিকার বুকে এই সমকামী মানুষদের থেকেই। ঠিক আছে? পরবর্তীতে ভারতের বুকে চেন্নাইতে ১ম এই রোগটার আবির্ভাব ঘটেছিল। সালটা আমার এক্সাক্টলি মনে পড়ছে না। তো সেখান থেকে ধীরে বুঝতেই পারছো মানুষের স্বভাব আছে। একজনের সঙ্গে তো নয় ১০ জনের সঙ্গে করে মোটামুটি ভারতবর্ষে এখন হেভি ফেমাস রোগ যথেষ্ট রয়েছে। আমাদের হসপিটালেও প্রচুর পেশেন্ট আছে এইডস নিয়ে। এইডস নিয়ে কোনোদিন একটা গল্প যদি আমার শোনানোর ইচ্ছা যায়, সেদিন আমি কোনোদিন একদিন এইডস নিয়ে শোনাবো। একটা পেশেন্টের এইডস ছিল, সেটার কিভাবে ট্রিটমেন্ট হয়, কিভাবে পেশেন্টটা থেকে আমরা বেঁচে থাকি, সেগুলো নিয়ে একদিন গল্প শোনাবো। এটা নিয়ে কোনো রকম যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। স্যার লাস্ট লাইনটা আরেকবার বলুন। কোন লাস্ট লাইনটা? অনেকবার বলেছি তো অলরেডি। তুমি একবার রিভার্সে গিয়ে একবার দেখে নিও। ঠিক আছে? স্যার নিটের ব্যাচ এখন জয়েন করা হবে? হ্যাঁ, নিটের ব্যাচ জয়েন করতে পারো। কোনো অসুবিধা নেই। স্যার নিটের ব্যাচে এগুলো ডিটেইলসে পড়াবেন? নিটের ব্যাচে আমার একটাই কাজ পুরো এনসিইআরটি লাইন বাই লাইন পড়ানো। বুঝতে পারছো? এনসিইআরটি লাইন বাই লাইন পড়ানো। এনসিইআরটি লাইনটাকে পুরোপুরি তোমাদের কনসেপচুয়ালি ক্লিয়ার করে দেওয়া। যেমনভাবে এখানে এটা সাঁতরা বইয়ের লাইন পড়াচ্ছি বা স্ট্যান্ডার্ড বইয়েরই লাইন পড়াচ্ছি। এখানে যেমন প্রত্যেকটা লাইনকে ক্লিয়ার করে দিই আমার কাজ। প্রত্যেকটা লাইনকে আমি বুঝিয়ে দিই বোর্ডসের জন্য যতটা প্রয়োজন, বোর্ডসের বই থেকে পড়াচ্ছি ওই জন্য। একইভাবে নিটের জন্য এনসিইআরটিতে যেটা থাকবে প্রত্যেকটা ওয়ার্ড বা লাইনকে আমি বোঝানোর চেষ্টা করব। এখানে যতটুকু থাকে আমি ততটুকুই বোঝাই। এর বাইরে আমি যাই না। কারণ বোর্ডসের জন্য প্রয়োজনীয় নেই। বোর্ডসের একটা স্ট্যান্ডার্ড বই থেকে আমি পড়াচ্ছি। নিটের এনসিইআরটির বাইরে কোনো কোশ্চেন জেনারেলি যাবে না। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ২ টো বা ৩ টে এমসিকিউ নিটে বায়োলজির এনসিইআরটির বাইরে যাবে। তুমি যদি এনসিইআরটি ভালো করে পড়ো, তুমি যদি ৮৫, ৮৬, ৮৭টাও ঠিক করে আসো, মোর দ্যান এনাফ, তোমার সিলেকশন হয়ে যাবে। আমি নিজেও ঐরকমই ঠিক করে এসেছিলাম। আমি সিলেকশন পেয়েছি। ঠিক আছে? আমি বায়োলজিতে ৩২৭ পেয়েছিলাম। ৩৬০ পাইনি। তারপর আমি ডাক্তার হয়েছি। তোমরা হতে পারবে। সুতরাং পুরোটা ঠিক করার টেনডেন্সি অবশ্যই থাকতে হবে। কিন্তু ২-৩ টের জন্য পুরো সিলেবাসকে ঘেঁটে করে দেবার কোনো মানে হয় না। বুঝতে পেরেছো? ঠিক আছে। এরপর হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। জেনারেলি কোনো একটা এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে যদি কেউ যৌনক্রিয়া বা যৌন সংসর্গ যদি করে, ঠিক আছে? যৌন সংসর্গ, সেক্সুয়াল ইন্টারকোর্স যদি করে, মোটামুটি কতদিন পর তার রোগটা প্রকাশ পাবে? ৬ মাস থেকে ১০ বছর। সেই জন্য যারা এইডস আক্রান্ত হয়ে থাকে তারা বুঝতে পারে না যে তাদের রয়েছে কিনা। সেই জন্য তারা মাল্টিপল পার্টনারের সঙ্গে অলরেডি সেক্স করেই যায়। আর মাল্টিপল পার্টনারের মধ্যে সেক্সের ফলে এই সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে এইডস ঢুকিয়েই যায়। যখন ধরা পড়বে কম বেশি সবার একসঙ্গেই ধরা পড়বে। কারণ ৬ থেকে ১০ বছর পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড। যার যখন ইচ্ছা দেখা দিতে পারে। কারো ১০ বছর পরে গিয়ে এইডস এর বৈশিষ্ট্য আসতে পারে, কারো ৫ বছর পরে গিয়ে আসতে পারে, কারো ৬ মাস পরে এসে যেতে পারে, কারো ১ বছর পরেও আসতে পারে। সেই জন্য যেহেতু ৬ মাস পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড, তার মধ্যে যেহেতু ভাইরাসটা ঢুকে গিয়েছে, তাই সে মাল্টিপল পার্টনারের সঙ্গে তার স্বভাব অনুযায়ী যদি সেক্স করেই যায়, এদিক ওদিক এই পাড়া ও পাড়া করে ঘুরে বেড়ায়, তার মানে সে জানে না যে তার নিজেরও এইডস আছে। সে চারিদিকে কিন্তু গিফট দিয়ে বেড়াবে। ক্লিয়ার হয়ে গেছে? সেই জন্য মাল্টিপল পার্টনারের সঙ্গে সেক্সুয়াল কন্ট্যাক্ট অবশ্যই রাখা উচিত নয়। মনে থাকে যেন, এভয়েড করবে। ক্লিয়ার হয়ে গেছে? কি ভাবছিলে? রাখা উচিত বলবো? রাখা উচিত নয়। ক্লিয়ার হয়ে গেছে? চলো, রোগের বিস্তার কিভাবে হয় যেটা অলরেডি বলেছি, সেম জিনিস। অর্থাৎ মাল্টিপল পার্টনারের সঙ্গে যদি করে থাকে, তাহলে এইচআইভি সাধারণত রক্ত এবং বীর্য, কিসের মাধ্যমে যেতে পারে? রক্ত এবং বীর্য। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। মাঝে মধ্যে এই এমসিকিউটা আমি দিতে দেখতে পাই যে বলতো এইচআইভি কোন জিনিসের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে? তোমার অ্যান্সার হবে রক্ত এবং বীর্য, আর কিছু না। তোমাকে যদি অ্যান্সারে দেয় ঘাম, তোমাকে যদি কোশ্চেনে দেয় মূত্র, এগুলো দেয়, তোমার অ্যান্সার হবে না, এগুলোর মাধ্যমে না, অনলি রক্ত আর বীর্যের মাধ্যমে কি হবে বলো? এইডস বা এইচআইভি ছড়াবে। কিভাবে হতে পারে? আক্রান্ত ব্যক্তির ছুঁচ, ব্লেড ব্যবহারের ফলে হতে পারে, আক্রান্ত রোগীর রক্ত দেহে প্রবেশ করলে হতে পারে, আক্রান্ত রোগীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলন করলে এই রোগ হতে পারে। অলরেডি তোমাদেরকে এই যে ট্রান্সমিশন কি করে হয় অলরেডি আমি একবার শর্টে চ্যাপ্টার প্রথমেতেই বলেছি, আবার একবার বলে দিলাম। যদি মনে হয় স্যার বুঝতে পারলাম না কি করে হয়, তাহলে তোমরা নিজেদের মতো মনে রাখবে। লক্ষণ কি দেখতে পাবে? দেখো, এইডস রোগ হলে আমি বললাম কি, ইমিউন ডেফিসিয়েন্সি অর্থাৎ অনাক্রমতা কমে যাবে। অনাক্রমতা যখনই কমে যাবে, তোমার শরীরে বিভিন্ন প্যাথোজেন এসে বাসা বাঁধবে, তোমার শরীরকে দুর্বল করে দেবে। সবথেকে প্রথম যে বৈশিষ্ট্যটা দেখতে পায় সেটা হচ্ছে তার বডিতে জ্বর আসবে, তার খেতে কিছু ইচ্ছা করবে না। তার খেতে কিছু যখন ইচ্ছা করবে না, তার বডি ওয়েট কমে যাবে। তাহলে সবথেকে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা বলি সেটা হচ্ছে বডি ওয়েট কি কমছে তোমার? বডি ওয়েট যদি রেগুলার ওয়েতে কমে, খাওয়ার পরেও বা খেতে ইচ্ছা করছে না, তাহলে বুঝে যাবে তোমার এইডস হতে পারে। এমন ব্যাপার নয় যে বডি ওয়েট কমছে মানে এইডস। বডি ওয়েট কমলে
আর একটা রোগ হতে পারে, তার নাম হচ্ছে টিবি, টিউবারকুলোসিস, জানো তো? টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য হয়। তাহলে এগুলো, তাহলে দেখো লক্ষণ কি কি? জ্বর আসবে মাঝে মধ্যে, অবসন্নতা বা লেথার্জি, মানে একদম অলস লাগবে, তোমাদের যেটা লাগে, ভাবো না যে এডস আছে। শ্রম বিমুখতা, অর্থাৎ কাজ করতে ইচ্ছে যাবে না। ফ্যারিঞ্জাইটিস, অর্থাৎ গলায় সবসময় ব্যথা থাকবে, ঠিক আছে। ওজন কমে যাওয়া, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, ওজন কমে যাওয়া। গা বমি বমি, মাথা ব্যথা, এগুলো কিন্তু থাকবে। এর মধ্যে বহু বৈশিষ্ট্য, তুমি এখন বসে আছো, তোমার মধ্যে দেখতে হবে, গা বমি বমি করছে, কাজ করতে ইচ্ছা করছে না, খুব একদম নিজেকে লেথার্জিক মনে হচ্ছে, খুব মনে হচ্ছে যেন খুব টায়ার্ড আমি। তো এই বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যেও আছে, এর মানে কি তোমার কি এই রোগটা আছে? একদমই না, তোমার মধ্যে এই রোগটা নেই। সুতরাং একটুখানি নিজেকে সাবধানতা রাখবে। আমরা যখন বই পড়ি, প্যাথোলজি পড়ি, যখন বিভিন্ন ক্যান্সার সম্পর্কে ডিটেলসে পড়তাম পড়াশোনার সময়, ৩-৪ বছর আগে যখন সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন আমার সবসময় মনে হতো যে এইটা আমার আছে মনে হচ্ছে, এই ক্যান্সারটা আমার আছে মনে হচ্ছে। তো এই সময় আমরা পড়ার সময় মাঝে মধ্যে ভাবি যে আমাদের নিজেদের মধ্যে এই রোগটা রয়েছে। ওটাকে খুব একটা বড় ডিপ্রেসিং চ্যালেঞ্জ, হ্যাঁ? যা পড়বে তাই মনে হবে এটা আছে। তার মানে ধুর আমি পড়বো না আর। সব জিনিস পড়ছি আর মনে হচ্ছে এই রোগটা আমার আছে। তো এগুলো কিন্তু ঘটে থাকে। অনাক্রমতা তন্ত্র ভেঙে পড়ে, ফলে যেকোনো রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসতে পারে। এই শব্দ থেকে এটা আসতে পারে যে অনাক্রমতা তন্ত্র ভেঙে পড়ে। কার ক্ষেত্রে? এইডস এর ক্ষেত্রে। ক্লিয়ার হয়ে গেছে? এতটা পর্যন্ত যদি কারোর কোনো রকম কিছু ডাউট থাকে তাহলে বলতে পারো, ঠিক আছে? এরপর আরেকটা ছোট জিনিস আছে, সেটা হচ্ছে প্রতিকার আর দমন, এইডস রিলেটেড। এইডস যেহেতু একটু বড় টপিক, সেই কারণে এখানে বলে দিচ্ছি। প্রতিকার ও দমন কি হতে পারে? নরমাল জিনিস। রোগ কিসের মাধ্যমে সঞ্চালন হচ্ছে? যৌনক্রিয়া। তাহলে যৌনক্রিয়া যেন কোনোভাবেই না করে থাকে। ক্লিয়ার হয়ে গেছে? অথবা ছুঁচ বা এগুলোর সময় যেন অবশ্যই, যেটা আমি বললাম এইমাত্র, হেলথ কেয়ার প্রফেশনে যেটা হয়ে থাকে, এগুলোর দিক থেকে যেন অবশ্যই রক্ষা থাকে। এগুলো প্রতিকার বা দমন হতে পারে। তাহলে কি লেখা আছে দেখো, এই রোগ সংক্রামিত হলে সারানো যায় না, কোনোভাবেই সরবে না। কারণ এই রোগ তেমন কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। যে ওষুধটা আছে সেটা দিয়ে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লাইফ এক্সপেক্টেন্সি বাড়া যায়। সাধারণ কয়েকটি ওষুধের সাহায্যে বহুদিন ধরে চিকিৎসা চালিয়ে যেতে হয়, ঠিক আছে? একটা বেশ আমাদের হচ্ছে এআরটি বেসড ট্রিটমেন্ট হয়ে থাকে। সেটার বিভিন্ন ওষুধ আছে, এখানে দেখতে পাচ্ছ জুডোগুডিন, হ্যাঁ? এই ধরনের ওষুধগুলোকে জেনারেলি এইডস এর জন্য ইউজ করা হয়ে থাকে। তোমাদের মধ্যে কারো যদি কখনো এইডস হয়ে থাকে, অবশ্যই একটা ডিপার্টমেন্টে হসপিটালে আছে, সেখানে এসে যোগাযোগ করবে। তার নাম হলো কমিউনিটি মেডিসিন। এই কমিউনিটি মেডিসিন, এখানেতে এই ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে। এই ডিপার্টমেন্ট আছে একটা মেডিকেল কলেজে। এখানে আসবে, যৌন সুরক্ষা একটা কেন্দ্র আছে। সেখানে তোমার কাউন্সেলিং করা হবে। তোমাকে বোঝানো হবে যে টেনশনে কিছু নেই, ঠিক হয়ে যাবে। অন্য কারো সঙ্গে করো না। ওই যৌন সুরক্ষা কেন্দ্র যেখানে আছে, হসপিটালের মধ্যে থাকে, সেখানে তোমাকে বোঝানো হয়, কাউন্সেলিং করা হয়। এই ধরনের রোগ কারো ধরা পড়লে তাকে বোঝানো হয় যাতে মেন্টালি ডিপ্রেস না হয়। তাকে বলা হয় কাউন্সেলিং, যৌন সুরক্ষা কেন্দ্র। সেখানে গিয়ে ট্রিটমেন্ট করা হয়। কমিউনিটি মেডিসিন ওয়ার্ডে এগুলো পাওয়া যায়। ক্লিয়ার হয়ে গেছে? এই রোগের চিকিৎসা অপেক্ষা প্রতিকার বেশি উপযোগী। আমি আবারও বললাম না যে এই রোগটার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এনসিআরটি লাইন এটা। অর্থাৎ তোমার যাতে রোগটা নাই হয় সেই দিকে চেষ্টা করো। রোগটা হয়ে গেলে তার ট্রিটমেন্ট কি হবে ওইদিকে একদম যেও না। কারণ আবারও বললাম কি, যে এই রোগটা সংক্রমণ হয়ে গেলে একে পুরোপুরি সারানো যায় না। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লাইফ এক্সপেক্টেন্সি বাড়ানো যায়। ক্লিয়ার হয়ে গেছে? যাতে এইচআইভি দেহে প্রবেশ করতে হয় না, পরে জন্য এই সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার হবে। যদি বাই চান্স ঢুকে যায় কোনোদিন, কি কি ব্যবস্থা নেবে? এইচআইভি আক্রান্ত রোগীর ব্লেড, খুর, সিরিঞ্জ ইত্যাদি ব্যবহার যাতে না করো কোনোভাবে। সবসময় ডিসপোজাল সিরিঞ্জ ব্যবহার করতে হবে। ডিসপোজাল সিরিঞ্জ মানে কি? একজনের ইনজেকশনে যেটা ব্যবহার করলো, ওটা আবার তোমার যেন ইউজ করা হয়। ওই ইনজেকশনটা যেন ফেলে দেওয়া হয়। অজানা লোকেদের সঙ্গে, বিশেষ করে গণিকাদের সঙ্গে, গণিকা মানে হচ্ছে বেশ্যা যাদেরকে বলা হয়ে থাকে, ঠিক আছে? প্রস্টিটিউট, তাদের সঙ্গে যাতে যৌন মিলন পরিহার করে। যৌন মিলন কেবল স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। যৌন মিলনের সময় কন্ডম ব্যবহার করা প্রয়োজন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাহলে কি কন্ডম পরবে? না, তাহলে কন্ডম পরার প্রয়োজন নেই। যদি অপরিচিত কারোর সঙ্গে করে, তার ক্ষেত্রে যাতে যৌন সংসর্গ না হয় সেই জন্য কন্ডম ইউজ করবে। স্বামী স্ত্রীর মধ্যে কি কন্ডম ইউজ কখন করবে? যদি তুমি জন্ম নিয়ন্ত্রণ করতে চাও। অথবা স্বামী স্ত্রীর মধ্যে কন্ডম ইউজ কখন করবে? যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন ৫-৬টা জনের সঙ্গে করে বেড়ায়। হয়তো স্বামী ঠিক আছে, স্ত্রী ৫-৬ জনের সঙ্গে করে বেড়ায়, অথবা স্ত্রী ঠিক আছে, স্বামী ৫-৬ জনের সঙ্গে করে বেড়ায়, তখন কন্ডম ইউজ করতে হবে, ঠিক আছে? রক্ত সঞ্চয়নকালে এইচআইভি মুক্ত রক্ত গ্রহণ বা দান করতে হবে। তোমার যদি এইচআইভি থাকে, তুমি রক্ত দেবে না। তোমার যদি হেপাটাইটিস বা কোন রোগ থাকে, তুমি রক্ত দেবে না। ক্লিয়ার হয়ে গেছে? সমকামীদের মধ্যে এই রোগ সহজেই বিস্তার লাভ করে, তাই পায়ু ও মৌখিক মৈথুন পরিহার করতে হবে, ঠিক আছে? এই লাইনটা বিশাল ইম্পর্টেন্ট। পায়ু বা মৌখিক, ঠিক আছে? কোনোভাবে যেন সমকামীদের মধ্যে এই ধরনের রোগগুলো সঞ্চার বেশি করে ঘটে থাকে। ক্লিয়ার হয়ে গেছে? এই জন্য এদিক থেকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। আবারও বারবার বলছি, এদের থেকে উৎপত্তি হয়েছে এই সুন্দর রোগটার, সমকামী। এদেরকে দুনিয়া থেকে ওই জন্য তো উৎখাত করে দিচ্ছে লোকজন, ঠিক আছে? যাই হোক, আমার বিরুদ্ধে এক্ষুনি আবার লোকজন কেস করে দেবে যে এলজিবিটি কিউ এর আপনি বিরোধী। আমি বলবো তো আমি সবসময় বিরোধী এলজিবিটি কিউ এর। এই সমকামীদের এদেরকে সাপোর্টার হয়, হ্যাঁ? ধুর, এদের মধ্যে সাপোর্টার হয়। ঠিক আছে, যাই হোক, ছাড়ো। তাহলে এটা পর্যন্ত গেল। রোগ নির্ণয় কি করে হবে? তোমার রোগটা হয়েছে কিনা কিভাবে বুঝবে? আমি তো বললামই মাত্র না যে বৈশিষ্ট্যগুলো মনে হচ্ছে তোমারও আছে। তুমিও ল্যাথার্জি,
তোমার মধ্যে মাঝে মধ্যে মনে হয় গলাটা খুসখুস করছে, তোমারও মনে হয় আমার কাজ করতে ইচ্ছা করছে না, তোমার মনে হয় আমার হালকা হালকা জ্বর আছে, মাথা ব্যথা আছে, তাহলে কি তুমি এডসের রুগী? না, তুমি এডসের রুগী না। মনে গেছে? তা সমকামী কি? সমকামী কি জানো না? হ্যাঁ? সমকামী কি তোমার কোনো একটা বন্ধুকে জিজ্ঞেস করবে, তোমাকে সে ভালো করে বুঝিয়ে দেবে উইথ উদাহরণ। সমকামী কি জানি না। তোমরা জানো, আমি জানি না। ঠিক আছে? চলো। তো এতটা পর্যন্ত গেল। কোথায় ছিলাম আমি? হ্যাঁ, তাহলে বৈশিষ্ট্যগুলো মনে হচ্ছে তোমারও আছে। তোমার কি এডস আছে? যদি মনে হয় তোমার আছে, তাহলে তুমি টেস্ট করবে এলাইজা আর টেস্ট করবে ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট। এলাইজা আর ওয়েস্টার্ন ব্লটিং টেস্টের মাধ্যমে জেনারেলি এই রোগটা ডিটেক্ট করা হয়ে থাকে। সবথেকে ভালো এই রোগটা ডিটেক্ট হয়ে থাকে RT-PCR এই পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে? এলাইজা আর ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট এই দুটো কিন্তু করা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট MCQ হিসাবে এসে থাকে। আবারও আমি ট্রিপল স্টার লাগিয়ে দিলাম যে এডস এর রোগ নির্ণয় কোন টেস্টগুলো করা হয়, ট্রিপল স্টার, এলাইজা এবং ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট। যদি উচ্চমাধ্যমিকে আসে আবারও স্ক্রিনশট নিয়ে আমি দেখাবো। দেখো এখানে আমি ট্রিপল স্টার লাগিয়েছিলাম, তোমরা কিন্তু অ্যান্সার করোনি। ঠিক আছে? এ তোমাদের দোষ চলে আসবে। ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, গুগলে সার্চ মার। ঠিক কথা বলেছে। গুগলে সার্চ মারো তুমি। বাজে ছেলে কোথাকার সব। হয়ে গেছে? এডস এডস ক্লিয়ার হয়ে গেছে। ঠিক একই রকমই একটা রোগ, তার নাম হচ্ছে হেপাটাইটিস। তার রোগ কি? হেপাটাইটিস। ঠিক যেমনভাবে এডস হয়ে থাকে, ঠিক একই রকম হেপাটাইটিস হয়ে থাকে। হেপাটাইটিসের যেমন যেমন এডসের যেমন যেমন বৈশিষ্ট্য দেখলাম, হেপাটাইটিসের লাগভাগ সেমি বৈশিষ্ট্য। তবে হেপাটাইটিস জেনারেলি কিওর হয়ে যায়। ঠিক আছে? অতটা ভয়ঙ্কর না, এডসের মতো অতটা ভয়ঙ্কর না। ঠিক আছে? কিওর হয়ে যায় ইন দ্য সেন্স পুরোপুরি ভালো হয়ে যায় না, কিন্তু মোটামুটি ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেছে? আপনার ক্লাসে সব আলোচনা করা হবে। তাহলে বলুন। সব তো আলোচনা করলাম, আবার কি আলোচনা করবো? হ্যাঁ, সবই তো আলোচনা করলাম। খুশি পাল বলছে, স্যার আজকে তো ক্লাস থাকে, আজকে কি হবে? কালকে বললাম না তোমাদেরকে যে হিউম্যান রিপ্রোডাকশনের যে লেকচারটা করেছি ভালো করে আগে ডাইজেস্ট করো, কালকে পুরো চ্যাপ্টার শেষ করবো, শুক্রবার সকালে ক্লাস নেবো এরকমই, আবার রাত্রে ক্লাস নেবো। শুক্রবার সকালে প্রায় ধরতে পারো মোটামুটি 10:30 10টা থেকে ক্লাস নেবো, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সিলেবাস শেষ করবো, আবার রাত্রেবেলা গিয়ে ক্লাস নেবো শুক্রবার দিনে। মনে থাকে যেন 11টা থেকে আবার ক্লাস নেবো। ঠিক আছে? যদি সিলেবাস শেষ হয়ে যায় তাহলে খুব ভালো জিনিস। যদি শুক্রবারের সিলেবাস কালকে যদি শেষ না করতে পারি, যদি মনে হয় যে রাত্রে ক্লাস নিতে পারছি না, তাহলে অবশ্যই সোমবারে বা মঙ্গলবারে ক্লাস নেব। ঠিক আছে? চলো। হেপাটাইটিস, হেপাটাইটিসটা এডস এর মধ্যে কম বেশি বৈশিষ্ট্য দেখতে পাই, সেই জন্য এটাকে নিয়ে বিশেষ কিছু আমি ডিসকাস করবো না। জাস্ট যে পয়েন্ট আউট আছে সেগুলো করে দিই। হেপাটাইটিস যে রোগ করে তার নাম হলো হেপাটাইটিস বি ভাইরাস। নামেই লেখা আছে ভাইরাস। তোমার যদি কোশ্চেন করে যে হেপাটাইটিস কোন জীবাণুর জন্য হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, তোমার জন্য অ্যান্সার ভাইরাস হয়। নামেই লেখা আছে ভাইরাস। তুমি যদি এটুকু না মনে করতে পারো তা তোমার মাথায় গদাম গদাম করে গিয়ে মারবো আমি। ঠিক আছে? মনে থাকে যেন হেপাটাইটিস কিসের কারণে হয়? হেপাটাইটিস বি ভাইরাস। কিসের কারণে হয় বলো? হেপাটাইটিস বি ভাইরাস। অবশ্যই যেন এটা মনে থাকে, কোনোভাবেই যেন ভুল না হয়। তুমি মরে গেলেও যেন অ্যান্সারটা কোনোভাবে ভুল না হয়, মাথায় থাকে যেন। একে সিরাম হেপাটাইটিসও বলে থাকে। এটি দুটো খোলক দ্বারা আবৃত থাকে, এরকম দুটো খোলক থাকে। ঠিক আছে? এর উপর এই খোলক সম্পর্কে ডিটেলসে পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ MBBS এর মাইক্রোবায়োলজিতে গিয়ে এগুলো পড়া হয়। বাইরের খোলকটিকে হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন থাকে, ভেতরটিকে কোর অ্যান্টিজেন থাকে। এই যে দুটো আছে, বাইরেরটা যেটা বাইরে যেটাকে আমরা বলি সারফেস বা পরিধি, সেখানে সারফেস অ্যান্টিজেন, আর ভিতরে যেটা আছে তার মধ্যে থাকে কোর অ্যান্টিজেন। অ্যান্টিজেন কি জিনিস? না, অ্যান্টিজেন এমন একটা জিনিস। অ্যান্টিজেন কি জিনিস? অ্যান্টিজেন কি জিনিস এটা আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ যে চ্যাপ্টার আছে ওখানে গিয়ে ডিসকাস করবো, এখানে বাড়িয়ে লাভ নেই। কোর অংশে চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, এটা ইম্পর্টেন্ট। যেমন আমরা বললাম এইমাত্র এইচআইভিতে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ পাই, এখানে পাই দ্বিতন্ত্রী ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ঠিক আছে? ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। স্যার বারবার ওয়াটারমার্ক কেন আসছে? ও, ওয়াটারমার্ক কেন আসছে এটা সলিউশন আমি এখনো খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি দেখার চেষ্টা করছি, কথাগুলো প্রতিদিন ভাবছি, আমি টাইম পাচ্ছি না একদমই। ঠিক আছে? তাহলে চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ পাওয়া যায়, ডিএনএ পলিমারেজও এর মধ্যে থাকে। তাহলে এই জিনিসটাই এডস থেকে আলাদা। এডস এর ক্ষেত্রে কি বলেছি? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এটাই পরবর্তী শরীরে গিয়ে ডিএনএ তে পরিণত হয়। কেমন ডিএনএ? ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আর এর মধ্যে প্রথম থেকে কি থাকে? দ্বিতন্ত্রী ডিএনএ, অর্থাৎ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এটাই একটুখানি মনে রাখার জিনিস, এমসিকিউ হিসাবে অবশ্যই মনে রাখবে। ইনকিউবেশন কতদিন? 30 থেকে 80 দিন। এগুলো মনে রাখার খুব একটা প্রয়োজনীয় ইনকিউবেশন পিরিয়ড, কেন পরীক্ষাতে ইনকিউবেশন পিরিয়ড জেনারেলি দেয় না। এডসেটা মনে রাখবে, এডসেটা কিছু কিছু সময় অ্যান্সার থাকে। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, চলো। এবার হচ্ছে রোগের বিস্তার। ঠিক যেমন ভাবে এডস এর বিস্তার হয়, ঠিক একইভাবে এরও বিস্তার হয়। এর লক্ষণ কি দেখা যাবে? যেমন ভাবে ওর দেখা যায় সিমিলার, শুধু একটা বৈশিষ্ট্য হেপাটাইটিসে এক্সট্রা দেখা যাবে, যেই বৈশিষ্ট্যটাই নির্ধারণ করে যে হেপাটাইটিস হয়েছে কি হয়নি, সেটা হচ্ছে জন্ডিস। সেটা কি বলো? জন্ডিস। অর্থাৎ ত্বক এবং এই চোখ, ত্বক,
জিভের নিচেটা এগুলো সব হলুদ হয়ে যাবে, নোক এগুলো সব হলুদ হয়ে যাবে, গোটা গা হালকা হালকা হলুদ হতে থাকবে, তাকে বলে জন্ডিস। এই জন্ডিস হলে হেপাটাইটিস কিন্তু হতে পারে। হেপাটাইটিস বিভিন্ন প্রকার হতে পারে, হেপাটাইটিস এ বি সি ডি ই বিভিন্ন প্রকার হতে পারে, কিন্তু আমরা যে রোগটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হেপাটাইটিস বি। যৌন ক্রিয়ার ফলে যেটা হয় সেটা হলো হেপাটাইটিস বি। বাকি এ সি ডি ই এগুলো অন্যান্য কারণেও হতে পারে, ঠিক আছে। বিভিন্ন ধরনের, তুমি ধরো ফুচকা খাচ্ছ খুব আনন্দের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া থেকেও হেপাটাইটিস হতে পারে, কিন্তু সেই হেপাটাইটিসটা অন্য প্রকার, সি ডি ই এগুলোর মধ্যে থেকে হতে পারে, বুঝতে পেরেছো? সেগুলো বিষাক্ত, বিষাক্ত বলছে সংক্রামিত কোনো খাবার থেকে হেপাটাইটিস কিন্তু ছড়াতে পারে, তাকে আমরা বলে থাকি ট্রাভেলার্স হেপাটাইটিস। অর্থাৎ কোনো জায়গায় তুমি ঘুরতে গেছো কলকাতায়, সেখান থেকে তোমার হেপাটাইটিস নিয়ে এসছো, ওই হেপাটাইটিসটা নর্মাল, হেপাটাইটিস বি কিন্তু নয়। সুতরাং কারো যদি শোনো যে হেপাটাইটিস হয়েছে, তুমি যেন মাথার মধ্যে এটা না ঢুকে দাও যে তার হেপাটাইটিস বি হয়েছে, অর্থাৎ সে সেক্স করতে গিয়ে এরকম হয়েছে, এরকম ভাবার কিছু প্রয়োজন নেই। হেপাটাইটিস অন্য প্রকার হয়, সেটা সেক্সুয়াল ছাড়াও হয়ে থাকে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? লিভার সিরোসিস কেন হয়? আমাদের এখানে একজন হয়েছে। গক গক করে এমনি করে মদ গিলবে, তোমার লিভার সিরোসিস হয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি সবথেকে ইম্পর্টেন্ট যেটা কারণ সেটা এটা, গক গক করে মদ খাবে, লিভার সিরোসিস হবে, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। চলো, এটা পর্যন্ত হয়ে গেছে। এতটা পর্যন্ত কোনো রকম যদি কিছু ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। হেপাটাইটিস কমপ্লিট হয়ে গেছে। একইভাবে হেপাটাইটিসের প্রতিকার চিকিৎসায় লেখাই আছে। হেপাটাইটিসের ভ্যাকসিন নিতে হবে, আমি যেটা বললাম এই মাত্র। দ্রুত সময়ে ভ্যাকসিন নিতে যাবো যাতে হেপাটাইটিস আমার না হয়। তার রোগীকে হাসপাতালে স্থানান্তর করতে হবে, হসপিটালে ভর্তি করতে হবে। তাহলে হসপিটালে হেপাটাইটিসের জন্য কিন্তু আগে থেকে ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে যাতে হেপাটাইটিস না হয়। আমরা যারা হেলথ ওয়ার্কার, ডাক্তার, নার্স যারা যারা রয়েছে তাদের সবাইকে হেপাটাইটিস আগে থেকে জেনারেলি দেওয়া হয়ে থাকে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? প্রতিকার, অসুরক্ষিত যৌন মিলন পরিহার করা এবং আক্রান্ত রক্ত যাতে এ না হয়। আর একইভাবে এখানেও দুটো ইম্পর্টেন্ট টেস্ট করা হয়। একটা টেস্টের নাম হচ্ছে এলাইজা, যেটা এডসেও করা হয়, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি এর সারফাস অ্যান্টিজেন টেস্ট। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। একে বলা হয় অপর ভাষায় অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন টেস্ট। ক্লিয়ার হয়ে গেছে? এই দুটো এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডবল স্টার লাগিয়ে দিলাম। পড়বে কি পড়বে না ওটা তোমার উপর নির্ভর করে। তুমি যদি পড়ো তুমি লাভবান হবে, তুমি বেশি নাম্বার পাবে। তুমি যদি না পারো তুমি লাভবান হবে না, তুমি বেশি নাম্বার পাবে না। নর্মাল জিনিস, নর্মাল হিসাব। চলো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড যেটা সেটা হচ্ছে জেনেটাল হার্পিস। এগুলোতে কি করবো? এগুলোতে নিচেরগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। যেগুলো পড়বে সেটা হচ্ছে জীবাণুর নাম, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, মুখস্থ করে নিলে। বাকি এগুলো যদি পড়তে ইচ্ছা যায়, তোমার ইচ্ছা গেলে তুমি পড়বে। এটা একটা কি ধরনের ভাইরাস, এটা কি ধরনের রোগ? ভাইরাস ঘটিত, নামেই লেখা আছে দেখো, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। ঠিক পরের যে রোগটা আছে তার নাম হচ্ছে জনেন্দ্রীয় আঁচিল, মানে কি জেনেটাল অর্গান। তার চারপাশে এরকম আঁচিলের মতো হবে, বড় বড় ওয়াটস হবে। ওয়াটস মানে কি? আঁচিল। আঁচিল মানে কি? ওয়াটস মানে কি? আঁচিল। ধরো এখানে একটা ফোঁড়া হয়েছে, যেটা একটু ফোঁড়া ঠিক নয়, মানে উঁচু টাইপ হয়েছে। আঁচিল, আঁচিল বোঝো তো? ওই আঁচিলের মতো যদি হয় তখন তাকে বলে জেনিটাল ওয়াটস। জেনিটাল শব্দটা মানে কি? জেনিটাল মানে জেনিটেলিয়া, অর্থাৎ পেনিস এবং ভ্যাজাইনা। তার চারপাশে যদি ওয়াটস অর্থাৎ আঁচিলের মতো হয় তাহলে ওটা নর্মাল কন্ডিশন না, ওটা কিন্তু একটা রোগ। তাহলে সেক্ষেত্রে কি হবে না, এই রোগটা হয়। কেন হয়? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কি কারণে হয় নিচে দেখতেই পাবে। লক্ষণ কি? বহিঃজননেন্দ্র বা পেরিনিয়াল অঞ্চলে আঁচিলগুলি সৃষ্টি হয়। স্ত্রী লোকেদের ভালবাহু যোনিদেশে আঁচিল সৃষ্টি হয়। এই আঁচিলগুলো যোনির ভিতরে সার্বিক পর্যন্ত বিস্তার লাভ করে। একটা জিনিস মনে রাখবে যে এই যে জেনিটাল ওয়ার্ডস, এটা ছেলে এবং মেয়ে দুজনেরই হতে পারে। কার কার হতে পারে? ছেলে এবং মেয়ে দুজনেরই হতে পারে। এই ধরনের ট্রিটমেন্ট আমি হসপিটালতে একজনের করেছি। তো সেই ট্রিটমেন্টের একটুখানি ঘটনা বলি যে এই জ্ঞানেন্দ্রীয় আঁচিল হলে কি হয় বলো দেখিনি? আঁচিল মানে এরকম এরকম টাইপ ছোট 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 আঁচিল হবে, ঠিক আছে? আঁচিল। এবার এর ট্রিটমেন্ট হয়ে থাকে, একটা হচ্ছে ক্রায়ো সার্জারি। এবার এই ক্রায়ো সার্জারি তো সবাই সব জায়গায় করতে পারে না। সেখানে কি হয় না, এটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে এখানে আমাদের গভর্নমেন্ট হসপিটালে যে ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে পোডোফাইলাম। কোন ডিপার্টমেন্টে যাবে? আবারও বলছি, ডার্মা ডিপার্টমেন্ট। ডার্মা মানে চামড়া, চামড়া ডিপার্টমেন্টে যাবে। চামড়া বানা লিখতে পারছি না, বাদ দাও। ডার্মা ডিপার্টমেন্টে যাবে, ওখানে কিন্তু এই ট্রিটমেন্টটা হয়ে থাকে। ডার্মা ডিপার্টমেন্টে যাবে যদি তোমাদের কারো এই সেক্সুয়ালি কোনো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলছি, যদি জেনিটাল ওয়ার্ডস বা কোনো রকম এই ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু ওখানে যাবে। এই পোডোফাইলামটা কি? পোডোফাইলাম হচ্ছে একটা বিশেষ ধরনের কেমিক্যাল, যেটাকে কি করা হয় না, যে জায়গাগুলো ওয়ার্ডস আছে ভালো করে পেশেন্টকে শোয়ানো হয়। পেশেন্টকে শুইয়ে তার যে জেনিটেলিয়া আছে, ধরো কথার জন্য বলছি পায়ু ছিদ্র বা পেনিস, সেখানে ভালো করে আগে ভেসলিন দেওয়া হয়। কারণ এই যে পোডোফাইলাম জিনিসটা আছে না, এটা বিশাল একদম রিয়াক্টিভ, যেখানে পড়বে সেখান থেকে জ্বালিয়ে দেবে। তাহলে তোমার নর্মাল পেনিসের উপর যদি ঢেলে দিই, পেনিসই উড়ে যাবে। তাহলে সেই জন্য পেনিসের চারপাশে যেগুলো ওয়ার্ডস আছে তার চারপাশে ভালো করে ভেসলিন লাগানো হয়। কি দিয়ে না, যে কানে যে আমরা বার্ডসগুলো ইউজ করি না, ওই বার্ডসগুলো দিয়ে ভালো করে ভেসলিন লাগানো হয়। পরবর্তীতে আবার একটা ফ্রেশ বার্ড নিয়ে এই পোডোফাইলাম অল্প করে নিয়ে ডাইরেক্টলি ওই ওয়ার্ডসে দিয়ে শুধুমাত্র দিয়ে দেওয়া হয়, এবং তাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট ওইভাবে ওয়েট করে শুয়ে থাকতে হয়, উলঙ্গ হয়ে। যেখানে লাগানো হয় উলঙ্গ হয়ে শুয়ে থাকবে, ঠিক আছে? তারপরে ওই ওয়ার্ডসগুলো কেটে যায়, ঠিক আছে, ঝরে পড়ে যায়। মোটামুটি এই ট্রিটমেন্ট যতদিন না ওয়ার্ডসগুলো যায় ততদিন পর্যন্ত করাতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে একে বলা হয় জ্ঞানেন্দ্রীয় আঁচিল বা জেনিটাল ওয়ার্ডস। এই ধরনের ঘটনাগুলোকেই আমি আরো ভালো ডেসক্রিপশন করে আমার ওই চ্যানেলের মধ্যে দেবো, অবশ্যই সেগুলো কিন্তু দেখবে। তারপর হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস, নাম জেনে নেবে, মোর দ্যান এনাফ হয়ে গেল।
ক্লামাইডিয়াসিস নাম জেনে নেবে, মোর দ্যান এনাফ হয়ে গেল। এখানেই চ্যাপ্টার শেষ, তোমাদের এখানেই থ্যাংক ইউ স্লাইড। থ্যাংক ইউ স্লাইড তো নেই, আমি একটু লিখে দিই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এতক্ষণ ধরে 1.5 ঘন্টা ধরে প্রায় তোমরা ক্লাস করলে, তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। যারা ইউটিউবে দেখছো তাদেরকেও থ্যাংক ইউ। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা অ্যাপের মধ্যে পড়ছো